আমি মূল ঘটনায় যাচ্ছি। এখানে লেখা আছে যে আমি চাই ঘটনাটা পড়ে শোনানো হোক। ঘটনাটা খুবই ছোট, কিন্তু ঘটনার কোনো ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। ঘটনাটা 2010 সালে। তখন সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। তার আগে বলি, আমি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ 2010-এ ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি যশোর। আমি ও আমার 4 বন্ধু 2009 সালে একই সাথে শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আসি। যেহেতু এটাই আমাদের শেষ পরীক্ষা, তাই আমরা সিলেটে কিছুদিন থাকা এবং কিছু দর্শনীয় জায়গা দেখার সিদ্ধান্ত নিই। প্রথমবার সিলেটে আসার কারণে আমরা কেউই জানতাম না সিলেট শহর খুবই ব্যয়বহুল। সো কিছুদিনের মধ্যে আমাদের টাকা শেষ হয়ে যায়। শুধুমাত্র আমার কাছে টাকা ছিল, তাই বেড়ানোর এবং খাওয়ার সকল টাকা আমি দিই। ফিরে যাবার সময় আমি আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিই। আমরা ডিসিশন নিয়েছিলাম যে ফিরে গিয়েই ওই ভাইয়ের টাকা ফেরত পাবো। কিন্তু আমার শুধুমাত্র একটি বন্ধু বাদে সবাই আমার কাছে টাকা দিয়ে দেয়, শুধু সেই দিতে পারলো না। এবং যেহেতু আমার ওই ভাই আমার পরিচিত ছিল, তাই আমি ওই ফ্রেন্ডের টাকা সহ তাকে ফেরত পাঠাই। পরীক্ষায় শুধু আমি চান্স পাই এবং ভর্তি হই। সিলেটে প্রায় 4 মাস থাকার পর ওই ফ্রেন্ড একদিন আমাকে ফোন দিয়ে বলে যে সে এখন সিলেটে এসেছে এবং সে আমার সঙ্গে দেখা করতে চায়। তো আমি ওর সঙ্গে দেখা করি, এবং যেহেতু ওর বাস ছিল রাতে, তাই সারাদিন আমরা একসাথে কাটাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা কারণে ও খুবই ডিপ্রেসড, এবং সারাদিন ও কিছু না খেয়েই কাটিয়ে দিল। রাতে যখন ওকে বিদায় জানাতে বাস স্ট্যান্ডে যাই, তখন বাসে ওঠার কিছুক্ষণ আগে ও সেই টাকাটা যেটা আমি দিয়েছিলাম সেটা ফেরত দিতে চাইল। আমি না নিতে চাওয়া সত্ত্বেও ও আমাকে টাকাটা নিতে বাধ্য করে। মানে সেই ফ্রেন্ডটি টাকাটা দিয়েছিল না। ও বাস ছেড়ে যাবার 30 মিনিট পরেই ওর বাবার কাছ থেকে ফোন পেলাম এবং জানতে পারলাম ও নাকি সেদিন সকালেই মারা গেছে। কথাটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। দ্রুত সেই বাস স্ট্যান্ডে ফিরে গিয়ে ওই বাসের সুপারভাইজার যিনি ছিলেন তার নাম্বারটা নিয়ে ফোন করে জানতে পারলাম যে ওই সিটটা ফাঁকা রয়েছে এবং ওই সিটের যাত্রী আসেনি। কিন্তু বাস কাউন্টার থেকে টিকিটের একটা অংশ স্পষ্টভাবে লেখা ছিল আমার বন্ধুর নাম আর মোবাইল নাম্বার। টিকিটের সেই অংশটা এখনো আছে আমার কাছে, সেটা আমার বন্ধুর স্ত্রী। এইটা হচ্ছে ঘটনাটা পাঠিয়েছেন একজন, নামটা তিনি লিখেছেন জয় বিশ্বাস। এনিওয়েজ, আমরা চলে যাব গল্পে, মানে ঘটনায়। আমার সঙ্গে প্রথমেই আজকে জয়েন করছেন ফারহান, এবং ফারহান কোনো কথা না বলে সরাসরি আমরা ঘটনায় চলে যাব। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি স্টাডি করছি। তো আমি প্রথমে আমার ছোট্ট ঘটনাটি স্টার্ট করতে চাই। শিওর। আমি লোকেশনটা আসলে বলবো না। নো প্রবলেম। এটা একটা বাসার এবং অনেক পুরনো একটা বাসার একটা ঘটনা, এবং যেটা বাথরুমের সাথে রিলেটেড। বাসাটা এমনি কোনো প্রবলেম হতো না, কিন্তু বাথরুমে বেশ কিছু প্রবলেম থাকে। বাসাটা প্রায় ব্রিটিশ পিরিয়ডের বাসা, এবং বাসার যেটা প্রথমে দেখতো যে বাসার যে সার্ভেন্ট যারা আছে তারা বাসার উঠানে ঘুমাইতো রাতে, এবং তারা দেখতো যে রাতের বেলা বাসার কোনো একজন সদস্য, এবং পুরো আরেকটু বলে রেখে যাবে, পুরান ঢাকার যে বাসাগুলো টয়লেট যেগুলো বাথরুম যেগুলো সেগুলো অনেকটা বাসার সাথে অ্যাটাচড না, অনেকটা বাসা থেকে কিছুটা দূরে। ওকে। তো দেখা যেত যে যারা উঠানে সার্ভেন্টরা ঘুমায় থাকতো তারা দেখতো যে বাসার কোন এক সদস্য বাথরুমে রাতে যাচ্ছে, এবং দেখতো যে বাথরুমের ঠিক পাশে একটা ছিল মেইন হল, এবং সদস্যটা বাথরুম থেকে বের হয়ে মেন হলের ঢাকনা করে ওখানে ঢুকতেছে। মানে এটা দেখে তারা খুব অবাকিত, এটা তো হওয়া সম্ভব না, তাই না? এবং তারা যখন সকালে বাসার সদস্যদের সাথে কথা বলতো, তারা বলতো যে না, আমরা তো এরকম কখনই রাতে টয়লেটে যাইনি, এরকম সময় আমরা টয়লেটে যাইনি। তো এটা ছিল একটা ঘটনা। তারপরে তাদের সাথে আরো বেশ কিছু ঘটনা ঘটে বাথরুমের রিলেটেড, সেগুলো হচ্ছে যে বাসার সদস্য গুলো যখন বাথরুমে যেত রাতে, তখন তারা যখন বাথরুমের একটা লক করত, ঠিক কিছুক্ষণ পরই বাথরুমের অপর পাশ থেকে, মানে বাইরে থেকে গেট নক করা শুরু করতো, অনবরত নক করা শুরু করতো। তারা যখন নক করে মানে আশেপাশে চেক করতো, তারা কাউকেই খুঁজে পেত না। তারা এটা নিয়ে খুব ভয় পেত, এবং তারা একসময় তারা বুঝতে পারতো যে তাদের বাসায় বাথরুমটা আসলেই কোনো একটা উইয়ার্ড কিছু ওখানে বা কোনো একটা প্রবলেম আছে, তারা এটা বুঝতে পারতো একসময়। তারপরে ফাইনালি আরো কিছু ঘটনা ঘটে, যেমন পরিবারের সদস্যরা এগুলো ফেস করে যেটা হচ্ছে যে তারা যখন টয়লেটে যেত, বড় বড় গামলায় তো পানি ভরা থাকতো। একজন নাকি দেখে যে পানিটা থেকে পানি যখন উঠাতে যাবে সে মগটক দিয়ে, দেখে যে পানিতে তো প্রতিবিম্ব পড়বে, তাই না আমাদের? তো সে
তার সাথে দেখতো যে সে অন্যরকম একটা পার্সোনালিটি, তার সাথে তার পিছন দিক দিয়ে হয়তো আরেকজন কাউকে দেখা যাচ্ছে, মানে ছায়ায় সে একা না, সে একা না। এগুলো জিনিস দেখার পরে তারা খুব ভয় পেত এবং তারা বুঝতো যে না আসলে কোনো প্রবলেম, এই বাসাটা যেহেতু অনেক আগে ব্রিটিশ পিরিয়ডের বাসা, সো প্রবলেম হইতেও পারে। এবং ফাইনালি সবকিছু সমাপ্তি যেটা নিয়ে ঘটলো সেটা হচ্ছে বাসার যে মালিক ছিলেন, তার যে বৃদ্ধা মা ছিলেন, উনি একদিন রাতে টয়লেটে যান এবং উনি আর টয়লেট থেকে ফিরে আসেন। তো সকালবেলা ওনার লাশ টয়লেট থেকে উদ্ধার করা হয় এবং তার লাশের যে অবস্থায় পাওয়া যায় সেটা হচ্ছে যে ওনাকে বাসার সদস্যরা মনে করে যে সে হয়তো স্ট্রোক করে মারা গেছে, কিন্তু তাকে দেখা যায় যে পরে তার ঘাটটা ভাঙা ছিল। মানে এই জিনিসগুলো দেখার পরে একসময় তারা বাসাটা পুরোটাই ভেঙে ফেলে এবং সেখানে একটা অ্যাপার্টমেন্ট এখন অলরেডি হয়ে গেছে। মানে এগুলো আমি ছোটবেলায় শোনা কথা, এখন অলরেডি একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। তো এরপর থেকে মানে সমাপ্তিটা ঘটে এবং ওই বাসার যে মেন হলটা ছিল ওইখান থেকে অনেক একটা সার্ভেন্টের লাশ পাওয়া গেছিল। তো এই ছিল হ্যাঁ ঘটনা। তারপরে আমি আমার ঘটনায় আপনি এখন ওকে আচ্ছা তো আমি আমার এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার কাজিনের ঘটনা এবং ও এখন বেঁচে নেই। আসলে ওর কাজিনের ঘটনাটা আমি সেটি শেয়ার করছি। ও প্রথমে যেটা হয় যে ও অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যায়, অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায় এবং ও ছিল অনেকটা কনজারভেটিভ মাইন্ডের, মানে মানুষের সাথে খুব একটা মিশতো না। এবং ও একদিন যেটা ফেস করে সেটা হচ্ছে ওর ভার্সিটির লাইব্রেরিতে একদিন পড়ছিল। একসময় সে বই ঘাটতে ঘাটতে লাইব্রেরি থেকে একটা অদ্ভুত রকমের ব্ল্যাক ম্যাজিকের একটা বই পায় সে। আচ্ছা। এবং সে বইটা তার বাসায় নিয়ে আসে অস্ট্রেলিয়াতে। সে তো বাসায় নিয়ে আসার পরে ওই বইটা সে ঘাটাঘাটি করে, সেখানে ব্ল্যাক ম্যাজিকের বেশ কিছু রুলস এর কথা লেখা ছিল, অদ্ভুত বিষয়ের কথা লেখা ছিল। সেইগুলো পড়ার পরে চিন্তা করলো যে না, এই জিনিসটা আমার কাছে রাখাটা ঠিক হবে না, আমি পরের দিন লাইব্রেরিতে সেটা ফেরত দিয়ে আসি। সে যথারীতি এবং সে বইটা থেকে একটা কাগজ পেল, বইটা থেকে একটা মানে কাগজের টুকরা পেল এবং কাগজের টুকরাতে বেশ কিছু অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল এবং একটা নকশার মতো একটা কি যেন ওখানে আঁকা ছিল। তো হ্যাঁ, এইটার ডেফিনেশন সে কিছুই বুঝতে পারেনি এবং সে করে কি ওই কাগজটা সে নিজের কাছে রেখে দেয় এবং বইটাকে পরের দিন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসে। সো যেদিন সে লাইব্রেরিতে বইটা ফেরত দিয়ে বাসায় ফিরে রাতে, সেদিন ওই কাগজটা নিয়ে সে আবারও চিন্তা করে যে এই কাগজটা আমি আসলে কেন রেখে দিলাম, এটা আসলে মানে আমার রেখে দেওয়া তো উচিত হয়নি। তো এক সময় সে এই জিনিসটা বাসায় ফিরে যখন সেটা ভাবতে থাকে, হঠাৎ করে একটা সময় দেখে যে সে সকাল হয়ে গেছে। সে কিন্তু জাস্ট রাতে জিনিসটা নিয়ে বসে, ঘুমানোর আগে চিন্তা করতে থাকে যে কাগজটা নিয়ে যে এটা সিম্বলটা আসলে কি, মানে এটা অর্থটা কি, বা এটা আমি কেন এবার রাখলাম, আমার তো এটা দিয়ে দেওয়া উচিত ছিল। তখন হঠাৎ করে দেখে যে সে সকাল হয়ে গেছে, সকাল 10টা বাজে এক্স্যাক্টলি, তখন ছিল রাত 11টা। কিন্তু সকাল হলো কিভাবে? সে তারপর চিন্তা করে যে আমি হয়তো হিপ্নোটাইজ হয়ে গেছিলাম, ওই যে মাঝখানে সময়গুলোর কোনো কিভাবে চলে গেল, মানে সেটা কোনোভাবেই বুঝতে পারে না যে মাঝখানে এতগুলো সময় কিভাবে কেটে গেল। সে এরপরে যখন সকাল হয় তখন সে অনেক ভাবে চিন্তা করে যে আমার তো এই জিনিসটা আসলেই মনে হয় একটা ভুল হয়ে গেছে, মানে এরকম ব্ল্যাক ম্যাজিক একটা কিছু আমার কাছে রাখাটা উচিত হয়নি। সো সেদিন সে কি করে, ওই নকশাটা সাথে নিয়ে যায় লাইব্রেরিতে এবং লাইব্রেরি যে ম্যান ছিল তাদেরকে বলে যে আমি এত নম্বরের বুক স্টলের এত নম্বর বুক আমি নিয়ে গেছিলাম এবং আমাকে বইটাকে আবারও ফেরত দেওয়া যায়। তখন লাইব্রেরি ম্যান তাকে বলে যে এরকম কোনো বই তাদের লাইব্রেরিতে ছিল ইস্যু করে নাই, অথচ সে কিন্তু ওই লাইব্রেরি ম্যান থেকে বইটি ইস্যু করে নিয়ে গিয়েছে, কিন্তু তারা কোনোভাবেই সেটা স্বীকার করে না এবং তারা রেকর্ডও চেক করেছেন, এটা রেকর্ডে এরকম কোনো প্রকার এভিডেন্সই ছিল না বইটা। সো তারপর সে চিন্তা করে যে না, আসলে আমার কাছে যে এই কাগজটা এখন যে আছে, তো এটা আমি এখন মানে ছিঁড়ে ফেলে দিই, মানে এটা আমার জন্য আসলেই ব্যাড কিছু একটা, যেহেতু কালকে রাতে এরকম একটা ঘটনা ঘটে। তো এই কাগজটা সে একসময় ছিঁড়ে ফেলে দেয় সেদিনই। এবং সে যখন সেদিন রাতে বাসায় ফিরে, তার একটা অভ্যাস ছিল যে মানে সে রাতে ঘুমাতে যাওয়ার আগে সে ডায়েরিতে নোট করতো। ওকে, হ্যাঁ, সে যখন মানে রাতে ডায়েরিতে নোট করতে গেল ঘটনাগুলা, মানে কি কি ঘটছে তার সাথে, সে দেখলো যে অলরেডি গতকালকে যে ঘটনাগুলা, সে যে লাইব্রেরি থেকে বই এনেছিল, বই থেকে একটা পেপার পেয়েছিল এবং তারপরে আজকে সকালবেলা যে সে মানে কাগজটা ছিঁড়ে ফেলে, লাইব্রেরিতে যায়, বইটা পায় না খুঁজে, এই সবকিছুই তার নিজের হ্যান্ডরাইটিং এ ওখানে লিখে রাখা হয়, নোট করা আছে অলরেডি। এটা দেখার পরে সে মানে আরো অবাক হয় যে এগুলো তো আমি নিজে কিছুই লিখি, এগুলো কোত্থেকে আসলো, অথচ কালকে রাতে অল্প কিছু সময়ের মধ্যেই দিন হয়ে গেল, রাতটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এগুলো তো লেখার প্রশ্নই আসে না, আমি তো নিজের হাতেও লিখিনি এগুলো, অথচ আমার নিজের হ্যান্ড রাইটিং। এবং ডায়েরির আরেকটা পেজে ঠিক ওই নকশাটাই এবং ওই সিম্বলটাই যা যা লেখা ছিল অন্য ভাষায়, সে ওই জিনিসটাই সে নিজের হাতে আঁকলে যেরকম হবে ঠিক সেরকম ভাবেই তার ডায়েরির পেজে আঁকা ছিল। সে এটা দেখার পরে মানে খুবই মানে অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, আমি হয়তো বা কোনো একটা প্রবলেমে ফেসে যাচ্ছি আস্তে আস্তে। তো সেই দিন রাতে সে ঘুমাতে যায় এবং হঠাৎ করে তার যে বিছানার একটা সময় মানে ভাইব্রেট করে এবং তার ঘুমটা ভেঙে যায়।
ঘুম ভাঙার পরে যে সে কিন্তু দেখে যে রাত ঘড়ি 3টা বাজে এবং তার রুমের যে অ্যাটমসফিয়ারটা আসলে তার রুমের মতো ছিল না। তার কাছে মনে হচ্ছিল যে সে অন্য কোথাও এসে পড়ছে। সে জাস্ট ঘুমায় আছে ঠিক আছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে সে অন্য একটা অ্যাটমসফিয়ারে চলে আসছে এবং সে হঠাৎ করে দেখে যে মানে একটা কি বলে এটাকে ট্রান্সপারেন্ট হলে যদি কোনো কিছু ট্রান্সপারেন্ট থাকে এরকম একটা শেপের একটা মানুষ, যে শোল্ডার গুলো আছে তার ছায়ার মতো, হ্যাঁ, তার কোনো মাথার কোনো শেপও নাই, তার মানে লেগস নাই, হ্যান্ড নাই, কিছুই নেই, জাস্ট তার শোল্ডারটা সে দেখতে পায়। তার মানে কাঁধের শেপটাতে বোঝা যায় যে মানুষের মতো, কিন্তু অন্য কিছুই ছিল না মানুষের মতো। এই জিনিসটা আসে এবং তাকে বলে যে তুমি কাজটা ভালো করো নাই এবং তুমি যে কাগজটা ছিঁড়ে ফেলেছো এটা তোমার মানে জন্য ঠিক হয়নি, আসলে এটা তোমার জন্য মঙ্গল বয়ান নয়, তুমি কাগজটা ওখানেই রেখে আসতা। তুমি তোমার জীবনে যতদিন বেঁচে থাকবা তুমি আমাকে দেখবা এবং তুমি কখনো নর্মাল ভাবে বেঁচে থাকতে পারবা না। আচ্ছা, এবং যেদিন তুমি আমাকে আর দেখবা না সেদিনই তুমি মারা যাবে। এই কথাটা বলে সে মানে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায়। এবং এরপরের দিন আসলেই সকাল যখন হয় সে সবকিছুতে ওই লোকটাকে ওই যে ট্রান্সপারেন্ট যে ওই জিনিসটাকে দেখতো সবসময় এবং সে সবসময় ভয় পেত। একটা সময় সে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে বাংলাদেশে চলে আসে এবং আমি নিজেও ওকে অসুস্থ অবস্থা অনেকবার দেখতে যাই। আমরা যখন ওকে দেখতে যাই তখন দেখতাম যে ও মানে বলতে যে ও কি জানি দেখতেছে একটা, মানে বলতে যে এখানে কে জানি বসে আছে, মানে ওকে কি জানি বলতেছে বিড়বিড় করে। আবার মাঝে মাঝে দেখতাম যে ও বিড়বিড় করে কি জানি বলতেছে কার সাথে জানি, মানে নিজে নিজেই কথা বলতেছে। এই ঘটনাগুলো মানে আমরা দেখতাম, ইউজ টু হয়ে গেছিলাম। একসময় তাকে আমরা মানে হসপিটালে ভর্তি করি, সাইক্রিন দেখাই, কিন্তু কোনো প্রকার অ্যান্সার আমরা সেখান থেকে খুঁজে পাই না। সেভাবে অনেক অসুস্থ হয়ে যায়। একসময় ওর যে মানে দেহে পতন ধরা শুরু করে, মানে খুবই অসুস্থ হয়ে পড়ে সে, এবং সে সবসময় বলতো যে আমি লোকটাকে দেখতেছি। মানে এটা আমরা কখনোই কোনো সলিউশন খুঁজে পেতাম না। মানে একসময় সে পুরোটাই পাগল হয়ে যায়। মানে কিভাবে দেখতো, কোথাও বসে আছে বা এরকম দেখতো। সে বলতো যে আমার পাশে বসে আছে, বলে তোমরা কি দেখতেছো? আমরা যখন যেতাম তখন বলতো যে তোমরা কি দেখতেছো ওখানে একজন কে জানি বসে আমার দিকে তাকায় আছে, এরকম বলতো, আমার সাথে কথা বলতেছে, কিন্তু আমরা এরকম কিছুই দেখতাম না। তারপর সাইকিয়াট্রিস্টের কাছে যখন আমরা নিয়ে যাই তখন ওনারা বলে যে এটা হয়তো বা উনি ওনার কি বলে মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছে। আসলে এটা আসলে আমরাও জানি না যে আসলে কি মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছিল না আসলে কোনো একটা প্যারানর্মাল ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা রিজন ছিল। তারপরে একদিন যেটা হলো যে ও হঠাৎ করে বললো যে আমি এটা দেখতেছি না, আপনি কেন জানেন? ও হঠাৎ করে একদিন বললো আমাদের যে আমি আজকে এটা দেখতেছি না, এবং সেদিন সন্ধ্যাবেলা আমরা যেটা শুনতে পেলাম যে ও হঠাৎ করে মারা যায়, কোনো ধরনের কোনো কারণ ছাড়াই সে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে কিন্তু মানে পুরোটাই পাগলের মতো হয়ে গেছিল। স্বাভাবিক, কিন্তু দেখতে পেত সবসময়, এবং তার কথাটা সত্যি হচ্ছে যেদিন সে দেখতে পায়নি সেদিনই সে মারা গেছে। এই কথা কিন্তু ওই কিন্তু আমাদের সাথে শেয়ার করে যে রাতের বেলা এরকম হয়েছিল, একজন আসছিল এসে আমাকে এই কথাগুলো শেয়ার করে। এই ব্যাপারটা খুব আজব যে একটা মানে মানুষ না, মানে মানুষ কি আমি জানি না, কিন্তু একটা শোল্ডারের মতো একটা শেপ, এবং সেই শেপটা দেখে ধারণা করা যায় যে আকৃতিটা অনেকটা মানুষের মতো, বাট গড নোজ যে এটা কি ছিল আসলে। অলরাইট, এই ছিল আমার ঘটনা ভাইয়া। মানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, বলবো ভাইয়া? হ্যাঁ শিওর, নো প্রবলেম। আমরা মানে কিছু ফ্রেন্ডস মিলে মানে আমরা একটা ফ্রি মেডিকেল সার্ভিস করেছি। তো সেটার নাম হচ্ছে নবোদয় জনকল্যাণ সমবায় সমিতি, যেটা নারায়ণগঞ্জে। তো এটার সাথে যারা রিলেটেড আছে তাদের সবাইকে আমি অনেক থ্যাংক ইউ বলতে চাই, এবং এর সাথে মেইন যে আমাদের জনি ভাই আছেন তাকে আমি অনেক থ্যাংক ইউ বলতে চাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আমাদের পক্ষ থেকে বলে দিলাম। এনিওয়েজ, আমরা চলে যাব নেক্সট ঘটনা। গত সপ্তাহেও চেয়েছিলাম উনি আসুন, সময় দিতে পারেননি তার ব্যস্ততার কারণে। আমরা তার পরিচয়টাকে জেনে নিব, তারপর তার কাছ থেকে ঘটনাটা শুনবো। আপনার পরিচয়টা প্লিজ একটু বলবেন সবাইকে। হ্যালো লিসেনার্স, আমি প্রীতিশ কুমার সরকার। আমি বর্তমানে সাউথ ইস্ট ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। আমি শান্তিনগর থেকে এসেছি। আমার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার সূর্যনগরে। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার বাবার ঘটনাকে কেন্দ্র করে, যেটা 1956 সালের ঘটনা। আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন এবং উনি হুইল বড়শি দিয়ে মাছ ধরাতে বেশ, এটা তার একটা শখ ছিল আর কি। আমাদেরও 2টা পুকুর ছিল, সেখানে অনেক বড় বড় মাছ ছিল, এবং তৎকালীন সময়ে যাদের অনেক পুকুর ছিল তারা ওনাকে প্রায় দাওয়াত দিয়ে নিয়ে যেতেন যে মাছ ধরার জন্য, শুধু এটাকে উপভোগ করার জন্য। তো সেরকম একটা ঘটনা আমি আজকে বলছি যে আমাদের এক আত্মীয়র বাড়ি, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মাইল দূরে, তৎকালীন সময়ে যেখানে হেঁটে যেতে হতো কাঁচা রাস্তা দিয়ে, সেখানে উনি একদিন গিয়েছিলেন ওনার 4-5 জন বন্ধু বান্ধবকে সঙ্গে করে। উনি সেই বাড়িতে মাছ ধরতে যান। সেখানে বেলা 10টার দিকে ওনারা মাছ ধরা যখন আরম্ভ করেন, ঘণ্টাখানেকের ভিতরেই একটা প্রায় 5 কেজি ওজনের রুই মাছ পেয়ে যান।
এবং সেটা উনি বাড়িওয়ালাকে দিয়ে দেন এবং সেই মাছ রান্না করে তাদের দুপুরবেলা খাওয়ানো হয়। ওনারা বিকালের দিকে আরো 2টা মাছ পান, 2টাই রুই মাছ, এবং একটার ওজন ছিল প্রায় 7 কেজি মতন, এবং সবচাইতে বড় যেটা ছিল সেটা প্রায় 15 কেজি ওজনের একটা রুই মাছ, অনেক বড়, তার অনেক বড়। তো সেই রুই মাছ নিয়ে ওনারা যখন বিকালে ওই 7 কেজির মাছটা বাড়িওয়ালাকে দিয়ে দেন এবং ওই বড় মাছটাকে দিয়ে অন্য বন্ধু বান্ধব মিলে বিকালে সেখান থেকে রওনা দিয়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো সেখানে ওই মাছটাকে আনার জন্য 2 বন্ধু একটা বাঁশের মাঝখানে মাছটাকে বেঁধে একজন আগে এবং আর একজন পিছনে এইভাবে করে আসছিলেন এবং গল্প গুজব করতে করতে তারা আসছিলেন। তখন তাও কত রাত হবে, মানে তখন বিকালবেলা, তখনও সন্ধ্যা শুরু হয় নাই, কিন্তু যেহেতু 5 মাইল দূরে একটা বাড়ির কাছে আসতে আসতেই সন্ধ্যা হয়ে যায়। এবং বাড়িতে আসতে সেই কাঁচা রাস্তা দিয়ে আসার পরে কিছুটা পথ মাঠের নামতে হয় এবং মাঠের যে আইল বলে এটাকে, আইল দিয়ে এসে আমাদের যে পুকুরটা আছে সেই পুকুরটা ছিল ঠিক মাঠের সাথে, সেই পুকুর পাড় দিয়ে আসতে হয়। ওই পুকুর পাড়ের ওইখানে সবাই বলতো যে এখানে ভূত বা প্রেতাত্মা বা অন্য কোনো পরী বা এই জাতীয় কিছু আছে বলে সবার ধারণা ছিল। ওখানে প্রচুর জঙ্গল ছিল, কিন্তু আমার বাবা যেটা বলেছিলেন যে উনি কখনো ভূতে বিশ্বাস করতেন না। কিন্তু ওই দিন আসার সময় ওইখানে দিয়ে যখন ওই ঠিক মাঠ থেকে যখন পুকুর পাড়ে ওঠেন, ওঠার সময় তার পায়ে একটা ইটের ডলার হোঁচট খান। তবে সেটাকে উনি কোনো আমলে নেন নাই, যেহেতু 4-5 জন বন্ধু বান্ধব ছিলেন সাথে, গল্প গুজব করতে করতে আসছেন এবং সেটা ছিল জ্যোৎস্না রাত্রি, সেখানে সবকিছু দেখা যাচ্ছে, কোনো ভয়ের কোনো কারণ ছিল না। তো পুকুরের পরেই একটা বাড়ি, আমাদের এক আত্মীয়ের বাড়ি, তারপরে এলো আমাদের বাড়ি। তো এটুকু আসতে মোট হয়তো 2 মিনিট সময় লাগে মাত্র। তো উনি বাড়িতে আসার পরেই মাছটা কাটার দরকার, যেহেতু বড় মাছ, এটা আমার মা অত বড় মাছ কাটতে পারতেন না। যখনই কোনো বড় মাছ ধরতেন বাবা নিজেই ওটাকে বটি দিয়ে কেটে তৎকালীন যে সমস্ত বন্ধু বান্ধব ছিল বা প্রতিবেশী ছিল তাদেরকে ভাগ করে দিয়ে কিছু অংশ আমাদের নিজেদের খাবার জন্য রেখে দিতেন। এটা ছিল নিয়মিত ঘটনা। তো ওই দিনকে ওই মাছটাকে উনি কাটতে যখন বসেছে তখনই ওনার প্রচন্ড জ্বর এসে যায়। আচ্ছা, সে জ্বর ওনার থার্মোমিটার দিয়ে মেপে দেখেছিলেন যে 104 থেকে 5-এর ভিতর ওঠানামা ছিল। যাই হোক, উনি মাছটা কাটার পরে সব বন্ধু বান্ধবদেরকে ভাগ করে দেওয়ার পর কিছু একটা অংশ আমাদের জন্য রেখে মাকে বলে যে রান্না করে তোমরা খেয়ে দিয়ে নিও, আমি তো খাবো না, যেহেতু আমার জ্বর এসেছে, সেই জন্য আমি শুতে গেলাম। এই কথা বলে উনি ওনার ঘরে শুতে চলে যান এবং শোয়ার পরে মা যখন খাওয়া দাওয়া করে ঘরে যান তখন উনি বলে যে আমি তো ঘুমাতে পারছি না, কারণ উনি যখনই একটু তন্দ্রা মতন হাঁটছে তখনই দেখতে পাচ্ছে যে একটা মানুষের কঙ্কাল, যেটাকে ভূত বলেই পরবর্তীতে সাব্যস্ত করা হয়, যে ওই মানুষের একটা কঙ্কাল ওই ঘরের জানালা দিয়ে এসে ওনাকে ঠিক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওনার তৎক্ষণাৎ আবার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলেই দেখে যার কিছু নাই। এইরকম অবস্থায় উনি বলে যে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তুমি তাড়াতাড়ি খাবার তো তখনকার দিনে জ্বর হলে পরে কোনো কিছু ভাত বা রুটি বা এই জাতীয় কিছু খাবার দেওয়া হতো না। তখন বার্লি, সাগু এগুলো ছিল ঘরের মানে রোগীদের জন্য খাবার সেই সময়টাতে। তো মা যথারীতি যা বার্লি ছিল সেই বার্লি তৈরি করে নিয়ে এসে বাবাকে খাওয়ায়। সেই বার্লি ফুরিয়ে গেলে তারপর আবার সাগু খাওয়ায়। এগুলো যখন ফুরিয়ে গেছে তখন কি বলে যে ঠিক আছে, ঘরে যে খই মুরগি বা এই জাতীয় নাড়ু, মোয়া এই জাতীয় আছে যেগুলো, সেগুলো কলসে ভরা থাকতো। এখানে একটা জিনিস বলার দরকার যে প্রায় আমার দাদি ছিলেন বিধবা এবং উনি আলাদাভাবে থাকতেন আর একটা ঘরে, এবং তার ঘরেও এরকম কলস ভরা মাটির যে বড় বড় কলসি আছে সেগুলো ভরা এই জাতীয় খাবার থাকতো, এবং আমাদের ঘরেও আলাদা থাকতো। তা মা প্রথমে আমাদের ঘরের যে কলসে ছিল সেই কলসের যত মুড়ি, মোয়া, নাড়ু এগুলো এনে দেওয়ার পরে উনি সেগুলো নিমিশেই খেয়ে ফেলতো এবং খাওয়ার পর কি আবার বলতো যে আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার আনে। এবং দিতে দেরি হলেই ওনার খুব মেজাজ খারাপ হয়ে যেত এবং বেশ রাগারাগি। আচ্ছা, এরকম অবস্থায় তখন আমার ঠাকুমা যে উনিও এসে দেখার জন্য আসছে যে কি হলো, কি ব্যাপার। তখন বলছে যে খুব খাওয়ার জন্যই করছে। তখন তার ঘরের যে মুড়ি, চিরা এগুলো ছিল যে সেগুলো উনি কলস থেকে বের করে দিতে লাগলো।
সারা রাত্রে ভরে উনি খেয়েছেন এবং এই দুই ঘরের 2 কলস মুড়ি, মুড়কি, মোয়া, নাড়ু, মুড়ি যা ছিল পুরাটাই উনি খেয়ে শেষ করতে এবং শেষ হলেই সে আবার। এটা তো বেশ অস্বাভাবিক। এর আগে তিনি এরকম কখনো করেন? এরকম তো প্রশ্নই আসে না যে এরকম খাবার, এবং খাবার শেষ হলেই উনি রাগত স্বরে আবার খাবার আনার জন্য বলছে। পরের দিন সকালবেলা উঠে আর ওই জাতীয় খাবার কিছু নাই। তখন এটা আষাঢ় মাস ছিল, তখন আমাদের প্রচুর আম ছিল, আম কাঁঠাল এগুলো ছিল। তখন যে আম কাঁঠাল কেটে দেওয়া আরম্ভ করলো এবং সেগুলো সে খাওয়া আরম্ভ করলো। এবং আশ্চর্যজনক হলো যে ঘরের নিচে যে আমাদের খাটের নিচে প্রচুর আম থাকতো, এগুলো যখনই যে 4-5টা করে বাটিতে করে এনে দিচ্ছে উনি মুহূর্তেই এগুলো খেয়ে শেষ করে ফেলছে। এইরকম দ্বিতীয় দিনও গেল, ডাক্তার আনা হলো। ডাক্তার এসে তখন দেখে বললেন যে না, জ্বর তো সেরে যাবে, এই ওষুধ টষুধ দিল, কিছু কোনো অসুবিধা হবে না, তো 1-2 দিনের ভিতরে সেরে যাবে। কিন্তু ডাক্তারের ওষুধ খাওয়ার পরে জ্বরের আর কোনো কমতি নেই এবং ওনার ওই একই অবস্থা, উনি দিনেও ঘুমাতে পারছেন না, রাত্রেও ঘুমাতে পারছেন। রাত্রে যখন এরকম অবস্থা হয় তখন সেদিন 2টা হারিকেন জ্বালিয়ে তার মাথার কাছে একটা এবং পায়ের কাছে একটা রাখা হলো, যে হয়তো এই আগুন এড়িয়ে থাকলে হয়তো বা ওই ভূত বা ওই কঙ্কালটা আর আসবে না। কিন্তু উনি কোনোভাবেই তার কোনো উন্নতি হচ্ছিল না এবং উনি ঘুমাতে পারছিলেন না। ঘুমালেই উনি ওই স্বপ্ন দেখছেন এবং উনি তৎক্ষণাৎ সে ভয়ে ঘুম ভেঙে যাচ্ছে এবং ভেঙে দেখছেন যে আর কিছুই নেই। আচ্ছা, এই অবস্থায় তখন গ্রামের লোকজন সব জানাজানি হয়ে যায়। গ্রামের শত শত লোকজন ওনাকে দেখতে আসে এবং উনি নিজে যেহেতু বিশ্বাস করতেন না ভূতে এবং উনি কোনো কিছু এটা মানতে পারছিলেন না, কিন্তু গ্রামের লোকজনের পীড়াপিড়িতে 3য় দিন এসে সবাই বলল যে পাশের গ্রামের একজন গুণিন আছে, যে ওনাকে নিয়ে আসলে হয়তো এটা একটা সুরাহা হতে পারে। আচ্ছা, তখন ওই গুণিন লোকটাকে নিয়ে আসা হলো খবর দিয়ে। তো উনি এসেই বললেন যে হ্যাঁ, ওনাকে তো ভূতে ধরেছে, তো ওনার এটাকে সর্ষে বান করতে হবে। সর্ষে বান? হ্যাঁ, সর্ষে বান, এটার নাম হলো তাদের যে সর্ষে বান। সর্ষে বান জিনিসটা কি, যে সাদা সর্ষা মুড়ি ভাজার যে পাত্র, মাটির পাত্র, সেটা বালু দিয়ে যেভাবে মুড়ি ভাজা হয়, সেই পাত্রে, একটা নতুন পাত্রে মাটির, সেই বালু দিয়ে সেই সর্ষাকে ভাজা হলো। সেই ভাজা হলো ঘর, যেখানে খড়ের ঘর, যেটা ছনের ঘর থাকে, সেই সমস্ত ছনের ঘরের কয়েকটা কোণার থেকে ওই ছনগুলো বের করে নিয়ে আসে, সেগুলো দিয়ে জ্বালানি করে ওই সর্ষে ভাজা হয় এবং ভাজার সময় সে মন্ত্রতন্ত্র পড়তে থাকে। তাদের সেই গুণিনের যে সমস্ত মন্ত্রতন্ত্র সেগুলো পড়তে থাকে। প্রায় ঘন্টাখানেক ধরে সে ওই সর্ষে ভাজার পরে সেই ওই সর্ষে ভাজা সর্ষে এবং যেটা দিয়ে উনি ভাজলো, যে সমস্ত সোনের যে পোড়া জিনিসগুলো, ছাই, এই কতগুলো একটা কলার পাতার ভিতরে মুড়ে এটাকে সে যেই ঘরে উনি শুতেন সেই ঘরের মাটির মেঝের নিচে গেড়ে রাখলেন। আচ্ছা, পুঁতে রাখলেন। পুঁতে রাখার পর বললো যে এখন উনি ভালো হয়ে যাবে, আপনারা আর কোনো চিন্তা করবেন। ঠিক। তো ওই দিন রাত্রে এরকম আবার সেই যখন উনি তন্দ্রা মতন আসছেন, তখন দেখছেন যে একটা সেই কঙ্কালটা আবার আসছে জানানো। যে এবার সে তাকে আর ধরতে পারলো না। ধরার আগেই তিনি যেটা দেখলেন, যে ওনারা তৎকালীন সময়ে যে পিসি সরকারের ম্যাজিক দেখতেন, তো উনি দেখছেন যে ওই রকম যে ভূতটা যখনই এবার আসছে, পিছন থেকে সেই পিসি সরকার একটা উইল ফোর্স করছেন, মানে তার হাত দিয়ে ডান হাতটা এরকম করে ধরে পিছন দিকে যখন এরকম ভাবে উইল ফোর্স করে টানছেন, তখন ওই কঙ্কালটা ওই পিসি সরকারের হাতের ভিতরে ছোট হয়ে আস্তে আস্তে ছোট হয়ে তার হাতের ভিতরে চলে যাচ্ছে। এটা স্বপ্নে দেখছেন তিনি? হ্যাঁ, উনি স্বপ্নে দেখছেন তখন এই জিনিসটা। এতদিন দেখেছেন যে তাকে ধরে নিয়ে যাচ্ছে জানলা থেকে, এখন দেখছেন যে উনি আসার আগেই কঙ্কালটা ওই জাদুকর সেই জিনিসটাকে হাতের ভিতরে নিয়ে নেওয়ার পরে সে এটাকে পায়ের নিচে ফেলে বুট দিয়ে তাকে পিষে মাটিতে পুঁতে ফেললো। আচ্ছা, পুঁতে ফেলার পরই ওনার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে উনি যেটা দেখলেন যে ওনার জ্বর সেরে গেছে সম্পূর্ণ, সমস্ত শরীর ভিজে গেছে ঘাম হয়ে জ্বর ছুটে গেছে এবং তখন থেকেই উনি সুস্থ হয়ে গেলেন। এবং এই যে 3 দিন যে জিনিসটা, এটাই একটা মানে ইন্টারেস্টিং, এবং উনি না বিশ্বাস করলে উনি পরবর্তীতে স্বীকার করেছেন যে এটা তাকে ভূতেই ধরেছিল। এবং সেটা হচ্ছে অনেক আগের ঘটনা এবং তিনি ভূত যে মানে বা যাই বলি না কেন,
মেশিনটা তার শরীর থেকে যে চলে গেছে চলে গেছে। তার মতো করে দেখেছেন এবং তার মতো করে ফিল করেছেন। একটা কোশ্চেন আপনার কাছে শুধুমাত্র যে কি মনে হয় যে আপনি এটা বলেন 1956 ওই সময়ের ঘটনা, তো ওই সময়ে এই ঘটনাগুলো ঘটতো, এই ব্যাপারগুলো কি এখনো গ্রামে ঘটে বলে মনে হ্যাঁ, হয়? তারপরেও ওটা তো ছিল আমার বাবার জীবনে। তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনকারও 2-3টা ঘটনা আছে যেটা আমাদের ওই পুকুরকে কেন্দ্র করি। আচ্ছা, সেটা কি আমি এখন বলবো না? আমার মনে হয় যে একটু পরে আমরা শুনি, একটা ছোট্ট ব্রেক নেই, আমরা ব্রেক নেওয়ার পরে তারপরে আমরা আবারও নিয়ে আসবো। আমরা আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এবং আজকে তো শাকিব ভাই, আজকে সুমন ভাইয়েরও ইনফ্যাক্ট আসার কথা ছিল, তাই না? হ্যাঁ, সুমন ভাই আসার কথা ছিল, বাট ওনার একটা হঠাৎ এনগেজমেন্ট পড়ে গেছে ইন কক্সবাজার। জি, ইটস সামথিং টু ডু উইথ কি একটা ইনভেস্টিগেশন উইথ ফুলমুন কালকে চন্দ্রগ্রহণ যেটাকে বলে আর কি। আচ্ছা 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 কালকে লুনার এক্লিপস হবে, আজকে বা কালকে। এটার সাথে কি জানি একটা করতে গেছে, আচ্ছা। যেটা আমি এখন আর বলতে পারছি না আর কিছু। ওকে, তো জিবরান ভাইও আছেন। জিবরান ভাই একটু সবাইকে, ওকে, জিবরান ভাই আসলেই সবাই উদ্ভট নামে আমাদের SMS করে। আজকেও নিশ্চয়ই আমরা পাবো এরকম নাম, বেশ কিছু নাম। হ্যাঁ, আজকে কম্পিটিশনটা করি আমরা। হ্যাঁ, শাকিব ভাই সে সাথে বলেছি, জিবরান ভাই এখনো পর্যন্ত কিন্তু কোনো পুরস্কার হাতে পৌঁছে দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ কেউ এরকম নাম দেয়নি। আচ্ছা, ওকে। না, বাট হাতে দেওয়ার তো কথা না, অ্যাকচুয়ালি তো কথা হচ্ছে যে জিবরান যে কি ওদের আব্বাকে সালাম ভদ্রভাবে। আচ্ছা, ওকে, এটা খুবই ভালো, এটা খুবই ভালো। ওইটা করলেই আই থিঙ্ক সবাই খুশি। ওকে, তো শাকিব ভাই কি অবস্থা একটু শুনি তাহলে। মানে আজকে কি কিছু শুনবো আমরা? ওগুলো পরে আসি। আচ্ছা, তাহলে আমরা কি গেস্টদের কাছে যাবো আগে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে আমরা গেস্টদের কাছে যাই। Guest-দের আমরা শুরু করি। আগে প্রথমে আপনার পরিচয়টা দিন এবং পরিচয়টা দেওয়ার পরে তারপরে আপনি আপনার ঘটনা শুরু করেন। নীলুনা, আমার গ্রামের বাড়ি মাদারীপুরে। আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মুর ঘটনা। আমাদের গ্রামের বাড়ি, ওইখানে আমাদের বাড়িতে বেশ বড় বাগান আছে। তো আমার আম্মু সেই বাগানে তখন দুপুর 12টা 12:30 বাজে, তখন বাগানে গেল, মানে ফল গাছ আছে প্রচুর, ওইটা দেখাশোনা করার জন্য। তো যাওয়ার পরে আম্মু বাগানে দেখতেছে দাঁড়ায় থেকে। তারপরে আম্মু দাঁড়িয়ে আছে, এর মাঝে একটা চালতা গাছ আছে, ওইখান থেকে একটা পাকা একটা চালতা পড়লো মাটিতে। তো আম্মু ওইটা তুলে হাতে নিছে। হাতে নেওয়ার পরে কিছুক্ষণ ওখানে থেকে তারপরে বাড়িতে চলে আসলো। চলে আসার পরে আম্মুর ওটা দেখে উনি খুব খেতে ইচ্ছা করলো, তো ওটা কেটে খাইছে উনি। খাওয়ার পরে খাওয়ার 20-25 মিনিট পর থেকে ওনার শরীর কেমন যেন ভার ভার মনে হইতেছে। আচ্ছা, মনে হচ্ছে যে কেমন যেন একটা লাগতেছে, বুঝতে পারতেছে না যে কেমন অনুভূতি হইতেছে। তো তারপরে সারাদিন কাটলো, রাত হইলো। তারপরে রাতে ঘুমানোর পরে সে মানে স্বপ্নে দেখতেছে যে খুব লম্বা সাদা পাঞ্জাবি পরা, সামনে বড় 2টি দাঁত। এটা দেখতেছে যে সে দাঁড়ায়া বলতেছে যে আমি এরকম জিন তোর সাথে আসতে চাই, তুই চালটাটা খাওয়ার পর থেকে আমি তোর উপরে ভর করছি, আমি তোর সাথে আসতে চাইতেছি, তুই যদি আমাকে আসতে যাস তাহলে তোর অনেক উপকার হবে। তো এরকম হঠাৎ ঘুম ভেঙে গেছে, তো দেখে কেউ নাই। তারপরে সকালবেলা সবাইকে জানাইলো যে আমি এই ধরনের স্বপ্ন দেখছি, এটা কি? তো হয়তো বলছে যে দেখতেই পারে, কত ধরনের স্বপ্নই তো দেখে মানুষ। তারপর এরকম গেল। তো আম্মু যখন আবার দিনের বেলা একা একা কাজ করতেছে বাড়িতে, তো তখন দেখে কি দূরে আবার এসে ওরকম দাঁড়িয়ে গেছে। রাতে যাকে দেখলো ওই আবার ওইভাবে দাঁড়ায় আছে, সাদা পাঞ্জাবি পরা। আম্মুকে বলতেছে যে রাতে যে স্বপ্নটা দেখছিস আমি ছিলাম, আমাকে এরকম আসতে দে, না হলে তোর কিন্তু আমি ক্ষতি করবো যদি আমাকে আসতে না দেস তোর সাথে। তো আম্মু দেখে একটু চমকে গেছে। আবার দিনের বেলা সেটাই দেখলো, রাতে যেটা দেখলো। তারপরে আবার সবাইকে জানাইলো, আব্বুকে জানাইলো যে আমি এরকম কি দেখি বারবার। তো এরকম বারবার ঘটনা হইতেছে। আম্মু যখনই একা থাকে তখনই ওটা আম্মুর সামনে এসে দাঁড়ায়। তো এরকম জানানোর পরে তো ফ্যামিলি সবাই ভাবছে যে কিছু একটা হয়েছে, তার কবিরাজের কাছে নেওয়া উচিত। তারপরে আমাদের পাশের গ্রামে এক কবিরাজের কাছে আম্মুকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ আবার মানে বসাইয়া তারপরে জিন টিন হাজির করতে পারে। তো আম্মুকে বসাই উনি যেভাবে জানে আর কি, যেটা তো জিন হাজির করতেছে। জিন হাজির করার পরে ওই জিনটা আর কি বলতেছে যে তোর মতো কবিরাজ আমার কিছুই করতে পারবে না, আমি ওর সাথে আসবো বলছি, আমি ওর সাথে আসবোই, তুই আমার কিছুই করতে পারবি না, তোর আসন সহকারে আমি ভাঙ্গা ফেলবো তুই যদি কিছু করার চেষ্টা করো, কবিরাজকে বলতেছে ওই জিন।
তবে এটা বলার পরে বলতেছে যে তুই আর কি করবি, বড় জোর তুই ওর সাথে তাবিজ দিবি, এর বেশি তো আর কিছু করতে পারবি না। তো আম্মুর সাথে ঠিক তাই করলো, কবিরাজ তাবিজ দিবে, এরপরে তার কিছু করতে পারে না। আম্মুর সাথে তাবিজ দেওয়ার বলছে যে ও যখন রাস্তাতে হাইটা যাবে তখন আমি ওই তাবিজ ফু দিয়ে নষ্ট করে দিব। তারপর ঠিক তাই করছে, মানে আম্মু বাসায় যেতেছে, আম্মুর সাথে 2টা তাবিজ দিছে ওই কবিরাজ। তো যাওয়ার পথে একটা তাল গাছ আছে বাড়ি, ওই কবিরাজ বাড়ি থেকে বের হওয়ার পথে একটা তাল গাছ। তো আম্মু দেখতেছে যে তাল গাছে 2 পা ছড়াইয়া বিশাল ওই লোকটা বসে আছে, সামনে বড় বড় 2টা দাঁত। তারপরে দেখলো যে আম্মুর হাতের দিকে ফু দিতেছে, ফু দিয়া আম্মুর তাবিজ মানে বাসায় যা ওই আম্মুকে মানে ইশারায় বললো যে তুই বাসায় যা খুলে দেখিস তোর তাবিজের মধ্যে কিছুই নাই। উনি যে আরবি লিখে দিচ্ছে যা দেখবি কিছুই নাই তোর তাবিজের মধ্যে। তো ঠিক তাই করছে, খুলে দেখে কি শুধু ছাইয়ের মতো এরকম পড়ে আছে তাবিজের মধ্যে। এটা দেখলো। তারপরে ওরকম আম্মুর সাথে সব সময় দেখা হইতেই আছে ওনার, খালি ওই একই কথা বলে যে আমাকে আসতে দে তোর সাথে। তো এইভাবে অনেক দিন চলতে থাকে। তারপরে আমার মেজো বোন প্রেগনেন্ট ছিল, তো উনি আমাদের বাড়িতে এক রাতে, আমি তারপরে আমার মেজো বোন আর আম্মু 3জন একই খাটে ঘুমাই, আম্মু মাঝখানে ঘুমায় আমাদের 2 বোনের। তো রাতের বেলা মানে আম্মু আমাদের সাথে ঘুমানো ছিল, ও ফজরে আজান দিছে এমন টাইমে ওই আমার মেজো বোন উঠছে ঘুম থেকে। জাগার পরে দেখে কি কে যেন গুনগুন করে কান্না করতেছে। তারপর আম্মুরে হাত দিয়া খোঁজার চেষ্টা করলো যে কে কান্না করতেছে। তো এখন দেখে কি আম্মু পাশে নাই। তা আপু উঠা লাইট অন করছে, লাইট অন করার পরে খাট থেকে নামতেছে যে কে কান্না করে খোঁজার জন্য। নাইমা দেখে কি আম্মুর মাথার সাথে পা বাজছে, পা বাজার পরে তারপরে দেখে কি আম্মুর পুরো বডিটা খাটের নিচে, মাথাটা কোন রকম একটু বের করা। তো সবাই চিৎকার করে উঠতে পারে, সবাই আসছে, আইসা সবাই মিলা আম্মুরে তোলার চেষ্টা করছে, আম্মুকে স্পর্শই করা দিতেছে না। স্পর্শ করলেই আম্মু চিৎকার পেড়া উঠে, মানে তার শরীর এত ব্যথা বোঝা যেতেছে। তো সবাই তুলছে খাটের উপরে তোলার পরে দেখে কি যে আমাদের ফেস যেমন স্বাভাবিক থাকে, আমরা মানুষ যেরকম থাকি, আম্মুর চেহারাটা ওরকম নাই। আম্মুর ফেস পিছনের দিকে ঘুরাই ফেলছে পুরা, মানে আমি এটা নিজেই দেখছি, আমি তো সাথেই ছিলাম, যে আম্মুর ফেসটা সামনের দিকে নাই, পিঠের দিকে। তারপরে সবাই মানে অবাক এই জিনিসটা দেখে যে কিভাবে এটা হলো। তবে সবাই তো খুব কান্নাকাটি করতেছে, আম্মুকে স্পর্শই করা যেতেছে না, সে এত ব্যথা শরীরে। তারপরে ওই যেই কবিরাজের কাছে আরেকবার নেওয়া হয়েছিল, ওই কবিরাজকে আবার ডাকা হয়েছে আমাদের বাসায়। তারপর ওই কবিরাজ আসলো, আসার পরে আবার ঠিক একইভাবে ওনাকে হাজির করলো ওই দিনকে। তো উনি বলতেছে যে এটা আমি করছি, ও আমাকে আসতে দেয় না, সেই জন্য আমি ওর ক্ষতি করছি, আরো অনেক ক্ষতি করবো যদি ও আমাকে আসতে না দেয়। তারপরে পরের দিন এই ঘটনা হলো আজকে রাতে। পরের দিন রাত্রে ফজরের 5টার দিকে আমার বোনের ছেলে হয়েছে। তা ওই ছেলে বেবিটার বয়স 2 দিন হয়েছে। 2 দিন পরে ওই বেবিটা মারা গেছে, বিকেলের দিকে মারা গেল। তারপরে আবার আম্মুর সামনে আইসা উনি বলতেছে, মানে এটা আম্মু দেখতে পাইতেছে, উনি যখন একা আসতেছে আম্মুর সামনে আইসা বলতেছে, দেখ তোর কত ধরনের ক্ষতি করতেছি আমি, তারপর তুই আমাকে আসতে দিতেছিস না, আমি তোর মেয়ের ছেলেটাকে আমি খেয়ে ফেলছি। এইভাবে আরো অনেক ঘটনা ঘটতেই থাকবে তুই যদি আমাকে আসতে না দিস। তো এরকম করার পরে এরকম চলতেই থাকে। এরপরে আর কোনো ক্ষতি করে নাই। তারপরে আর কি আম্মু হয়তো সাড়া দিছে যে হ্যাঁ আসো আমার সাথে। তারপরে মানে উনি আসলে আমাদের উপকার করবে, ক্ষতি করবে না, উনি এটাই আম্মুকে বারবার জানাইতেছে। তারপর আসলো, তারপর আম্মু ঢাকায় আসতেছে, মাদারীপুর থেকে ঢাকায় আসতেছে আমার বোনের বাসায়। আসার পথে পদ্মা নদী আছে না, পদ্মা নদী আমাদের লঞ্চ পারাপার হইতে হয়, বাস থেকে নেমে তারপরে লঞ্চের পার হইতে হয়। লঞ্চে পার হওয়ার সময় আম্মু নদীর মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আম্মুর সাথে আরো 2 জন পড়ছে মহিলা, ওই সিঁড়ি দিয়ে যখন পারে উঠতেছিল তখন পড়ে গেছে আম্মু। পড়ে যাওয়ার পরে আম্মুরে তো আমার সাথে আমার 2টা ভাইয়া ছিল, ওই ভাইয়ারা খুব খুঁজতেছে যে কোথায় গেল, নদীর মধ্যে পড়ে গেছে একদম, আর পাইতেছে না। স্পিড বোট দিয়ে খুঁজতেছে প্রায় 17 মিনিট হয়ে গেছে। 17 মিনিট পরে দেখে আম্মু লঞ্চ, যে 3-4টা লঞ্চ সারি বাঁধা পাশে ঘাটে, লঞ্চের পাখা বলে ওইটারে, পাখা ধরে বসে আছে। আমি একদম শেষে চলে আসি, তারপরে কি হলো শেষে? তারপরে মানে আম্মু যেটা পানির নিচে 17 মিনিট থাকার পরও দেখলো যে সে এক কুলি পানিও খায় নাই, সে এতটুকু পানিও সে খায় নাই। সেটা থেকে তাকে ওই তার জিনেরা বাঁচিয়ে রাখছে, অনেক হেল্প করছে। তারপরে আম্মু ঢাকায় চলে আসলো।
তাকে নিয়ে আসা হয়েছে। তারপরে আমার যে বোনের বাসায় আসলো সেই বোনের বাসার আমরা মানে কি কি ধরনের উপকার পেয়েছেন সেটা আমরা পরে শুনবো, আমরা শুধু জানলাম যে মানে পরে উনি অ্যাকসেপ্ট করেন এবং তারপর থেকে আপনারা অনেক উপকার করে আসছেন। ওকে, থ্যাংক ইউ। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন যিনি আমাদের ঘটনাগুলো শোনাবেন। আপনার নামটা একটু আরেকবার বলতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি মুন্না। I'm from Independent University. আমি ফিল্ম মেকিং ইন্টার্ন করতেছি মোহাম্মদ মুস্তাফা কামালের সাথে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেই স্টোরিটা অ্যাকচুয়ালি আমার সাথে মানে ঘটতে পারতো, জিনিসটা মানে আমি জিনিসটা ফেস করতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমি বেঁচে গেছি, জিনিসটা ফেস করি না। বাট আমার যে 3 জন ফ্রেন্ড আছে ওরা জিনিসটা ফেস করছে, সো ওদের কাছ থেকে যে আমি জানতে পারছি সেটাই আছে। তো হয়েছে কি জাস্ট কিছুদিন আগে যে পূজা গেল, যে দুর্গা পূজা, তারপরে কালী পূজা গেছে। হ্যাঁ, ওই দুর্গা পূজার সময় যে দশমী পূজাটা হয়, তো আমার ফ্রেন্ডরা প্ল্যান করছে যে ওরা আর কি পূজা দেখতে যাবে। তো সবাই আমাকে তো ওর 3 জন প্ল্যান করছে। তো আমাকে যখন ইনভাইট করছে তখন আমি বলছি যে আমার তো এক্সাম আছে, তো আমার যাওয়া যাবে না, এখন যেতে পারবো না। তো ওরা 3 জন আর কি চলে গেছে, তো খুলনাতে চলে গেছে। আমার একটা ফ্রেন্ড যার নাম আবির, ওর খুলনা, তো ওরা 3 জন চলে গেছে। যাওয়ার পর ওখান থেকে ওরা গেছে হলো পিরোজপুর। ওখানে ওই মানে ওরা জানছে ওইখানে যে পূজাটা হয় ওখানে খুব মানে জমজমাট হয়, প্লাস ওখানে কনসার্ট হয়, অনেক কি হয়, তো ওরা ওইখানেই গেছে। তো প্রায় ওরা ওই পুজোতে কনসার্ট এনজয় করছে, প্রায় 2টা পর্যন্ত ওরা ওখানে কনসার্টে ছিল। কনসার্টে থাকার পরে শেষ হয়ে গেছে, যখন প্রোগ্রামটা শেষ হয়েছে প্রায় রাত 2টা বেজে গেছে। তো তখন শেষ হওয়ার পরে ওরা যখন বের হয়েছে তখন বাইরে কোনো ট্রান্সপোর্ট ছিল না। হ্যাঁ, তো ওরা তো খুব ঝামেলা পড়ে গেছে, এখন কি করবে। তো ওখানে ওদের একদিন করে বসে চলো হেঁটেই চলে যাই। তো বলছে যে এটা কি মানে মাথা খারাপ নেই, এত দূরে হেঁটে কেমন যাবো। তো এখন তারা এদিকে এক একজন এক গিয়ে খুব খুঁজতেছে। তো হঠাৎ তারা দেখতে পেলো যে এই কনসার্টের যে সাউন্ড সিস্টেম গুলো ছিল না, তো ওইগুলা একটা পিক আপে করে উঠাচ্ছে। তো তারা প্ল্যান করলো যে এটার মধ্যে কষ্ট করে চলে যায়। তারা যখন আলাপ করলো, বললো যে ভাই আমি তো ঝামেলা পড়ে গেছে, আমি তো যেতে পারতেছি না, আমাদের একটু হেল্প করো। তো জিজ্ঞেস করলো যে আপনারা কোথায় যাবেন, বলতেছে আমি তো ভাই খুলনা যাবো। তারপর বললো আচ্ছা ঠিক আছে তাহলে উঠেন, আমরা ওখানে যাচ্ছি, সমস্যা নেই। তো উঠছে। তো এই পিক আপ ভ্যানটা তো সামনে 3 জন বসা যায়, ড্রাইভার সহ আর 2 জন বসা যায়। তো সামনে আমাদের ফ্রেন্ডের মধ্যে একজন সামনে বসছে, রানা আমার সামনে বসছে, আর সাউন্ড সিস্টেমের যে মালিক সে ও সামনে বসছে ড্রাইভার, আর বাকি পিছনে তো সাউন্ড সিস্টেমের পুরো ভ্যান ফুল। সো আর 2 জন আরিফ এবং আবির ওরা কষ্ট করে পিছনে আর কি বসে, এমন হয়ে যান পিছনের ভিউটা তারা আর কি পাহাড় বসে। তো এবার গাড়ি স্টার্ট করলো। তো ওরা কি করলো, শর্টকাট নিল আর কি, যেন তাড়াতাড়ি করে আপনার পৌঁছাতে পারে খুলনা। তো ওই জন্য একটা বিলের মাঝখান দিয়ে ওরা মানে দেওয়া হবে শর্টকাটের জন্য। তো ওই শর্টকাট নিচ্ছে। তো এমন সময় ওই রাস্তাটা মানে বিলের মাঝখানে তো খুব তেমন একটা মানে ভালো ছিল না আর কি। তো ওরা আরামসে চালাচ্ছে। তো হঠাৎ ওই ড্রাইভার যখন চালাচ্ছে, তো হঠাৎ করে খেয়াল করলো সামনে একটা মানে ওই কাপড় পরানো যেরকম থাকে না, তো একটা কিছু একটা লাশ, হ্যাঁ লাশ জাস্ট এইভাবে শুয়ে আছে, পুরোপুরি লাশটা দেখতে পারে না, জাস্ট হালকা ফেস দেখা যাচ্ছে। আর ফেস দেখে যে মানে বোঝা যাচ্ছে যেটা একটা মহিলার একটা, তো পরে আছে খুব বেশ লম্বা। তো ড্রাইভারটা দেখে মানে তার তো চোখ বড় হয়ে গেছে, এটা কি। তো সে আস্তে আস্তে যখন সামনে গেল, তো এখন মানে পাশে এত বেশি স্পেস ছিল না যে গাড়িটা যে সামনে আগাবে, ওরকম কোনো স্পেস পাচ্ছিল না, এবং তারা মানে ক্লিয়ার হতে পারছেন অ্যাকচুয়ালি এটা কি। তো ড্রাইভারটা অনেক কষ্টে আপনার ওই লাস্টের একটু সাইডে একটু জায়গা অনেক কষ্টে গাড়িটা মানে ঘুরে জাস্ট লাস্টটা পার হওয়ার সাথে সাথে গাড়িটা অনেক স্পিডে টান দিচ্ছে। আর তারপর ড্রাইভার যে ওই পাশে যে 2 জনের অবস্থা, তারা মানে দেখলো যে তাদের কি মানে জাস্ট চোখ বড় মানে তাকায় আছে, মানে কিছু মানে বলতে পারতেছে না তারা, এমন মানে কি দেখলো এত রাতে এখানে লাশ করতে এরকম একটা জিনিস, তারা চুপ একদম জাস্ট কিছু বলতে। তো গাড়ি যখন টানা শুরু করছে, তো তারা আর পিছনে যে গাড়ির সামনে যে লুকিং গ্লাস থাকে সেখানে আর পিছনে দেখেনি, কেউ তাকায় না যে পিছনে কি হচ্ছে, ওটা কি আছে কিনা, তারা কেউ তাকায়নি। তারা জাস্ট চুপচাপ বসে ড্রাইভার তো মানে গাড়ির স্পিড একদম ফুল করে দিচ্ছে, মানে এখন ধুমায় এটা পার করা লাগবে রাস্তাটা। তো এই যে পিছনে যে 2 জন বসেছিল, ওরা তো বসে দুষ্টামি করতেছে, ওরা ওই জিনিসটা খেয়াল করে না, ওরা তো বসে আছে। যখন ওই গাড়িটা ওই লাস্টটা কভার করে যখন একটু সামনে গেছে, তো হঠাৎ তারা দেখলো যে ওই যে লাস্টটা আর কি মানে পড়ে আছে। তো ওরাও দেখা মানে জাস্ট শক হয়ে গেল, এটা কি তাকে আছে, ওরা ওইভাবে তাকে আছে। তো গাড়িটা যখন একটু যখন টানা শুরু করলো, হঠাৎ করে না ওই 2 জন দেখলো যে এই লাশটা না উঠে গেছে। উঠে এটা জাস্ট মানে তাদের পিছনে দৌড়ানো শুরু করছে,
এত স্পিডে দৌড়িতেছে যে কোনো পাটা নাই, জাস্ট মনে করে এটা দৌড়ে আসতেছে, এবং জিনিসটা খুবই ওর কোনো ফেস বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট আসতেছে, এটা দেখা যাচ্ছে খুবই স্পিডে দৌড়ে আসতেছে না, একদম পা দিয়ে দৌড়েছে সেটা দেখা যাচ্ছে, পায়ের নিচের কিছু নাই, সে দৌড়ে আসতেছে, খুবই স্পিডে আসতেছে, গাড়িও প্রচন্ড স্পিডে চলতেছে। এবং ওদের মধ্যে যে একজন যে ছিল হারিস, একটু মানে ভয় পেয়ে সে জাস্ট এটা দেখে সাথে সাথে বেরোতে পড়ে গেছে। আগে তো ও এখন কি করবে, এখন ও মানে আটল করছে, পড়া শুরু করছে, জোরে জোরে পড়া শুরু করছে, পড়তেছে এমন সময় কিছুক্ষণ পড়তে পড়তে যখন চোখের পলকটা একবার বন্ধ করছে, বন্ধ করার পর যখন মানে চাইছে তখন দেখে যে জাস্ট কিছু নাই, আচ্ছা না হয়ে গেছে। তখন তারা কি করলো, ওই ড্রাইভারটা অনেক কষ্টে যায় একটা পেট্রোল পাম্পের সামনে যায় গাড়িটা থামালো, ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে জাস্ট পড়ে গেছে, মানে পড়ে গেছে, মানে সে এত দূর পর্যন্ত অনেক কষ্টে আসছে। মানে আইসা সে জাস্ট আনন্দে পড়ে গেছে, আর সবাই মিলে তাকে পানি টানি ঢেলে ইচ্ছা মতন পানিটা ঢালছে মাথার মধ্যে, পানি ঢেলা তখন মানে সে তো কিছু বলতে হচ্ছে, মানে সে তো হুলকে আসতেছিল না এমন অবস্থা। তো তারপর পানিটা ঢালার পরে যখন ওই ফজরের আজান যখন দিচ্ছে, আজান দেওয়ার পরে যখন একটু আলো, তখন তারা আবার গাড়িটা স্টার্ট করে মানে কষ্ট করে আসছে। মানে এই দিনের মানে ওই এক্সপিরিয়েন্সটা করে মানে আমাকে এসে মানে যখন বললো যে এই অবস্থা, যে তুমি না যে কত বড় বাঁচছো, তোমার কপালটাকে ভালো যে তুমি এই জিনিসটা দেখো নি, যে নিজের চোখে দেখতে। আমি আবার আর একটু বেশি ভাবে ওটা নিজের চোখে দেখতে মানে সে তুমি হার্ট ফেলি। এই হচ্ছে ঘটনা। আমরা আরেকটা ঘটনা শুনে আসি। আরো একবার আপনার পরিচয়টা দিতে হবে, যেহেতু আমাদের কাউকে দেখা যাচ্ছে না। জি, আমি প্রীতিশ কুমার সরকার, আমি সাউথ ইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। আমার বাড়ি রাজবাড়ি, সূর্যনগরে। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমি তখন ভার্সিটিতে পড়ি, আমি এক ছুটির সময় গিয়েছিলাম দেশে, তখন যে ঘটনাটা আমার উপস্থিতিতেই দেখেছি সেই ঘটনাটা বলছি। সেটাও আমাদের ওই পুকুর নিয়েই ঘটনাটা। পুকুরের পাশেই যেটা বলেছিলাম যে ছোট্ট মাঠ মতন আছে, আর তার কয়েকটা জমির ওপারেই আছে একটা ছোট্ট পারিবারিক শ্মশান। তো ওটাকে বলতো যে হোড়ের ভিটা। তো ওই শ্মশানেও সবাই বলতো যে ওইখানেও একটু ভয় বা ভূতের আড্ডা আছে, এবং আমাদের পুকুরে তো আছেই, আগাগোড়াই বলা হয়। তো এই ঠিক দুইটা জায়গার মাঝখানে একটা ছোট্ট জমিতে ওই মটরশুঁটি বোনা হয়েছিল। সেখানে আমাদের পাশের বাড়ির সাথেই মাঠ, আমি যেটা বলেছিলাম, ওনারাও আমাদের দূর সম্পর্কে আত্মীয়। তা ওনাকে আমরা জ্যাঠাইমা বলতাম, যেহেতু আমার মার বড় আর কি বয়সে, এবং সবাই গ্রামের সবাই তাকে জেঠিমা বলেই ডাকতেন। তো এটা ঠিক দিনের বেলা, একদম বেলা 11টা সাড়ে 11টার দিকে হবে। তো ওই মাঠ থেকে একটা মেয়ে, 10-12 বছরের একটা মেয়ে, তার বাবা ছিলেন কৃষক, তাকে ওই মাঠের নাস্তা দিয়ে ওই মেয়েটা ফিরছিলেন। ফেরার পথে সে দেখতে পান যে ওই জ্যাঠাইমা শাক তুলছেন আর কি, গ্রামে যেটা হয় আর কি, কুলাতে করে শাক তুলছিলেন। তো ওই মেয়েটা বললো যে কি জেঠিমা কি করছেন? তো বললো যে আমি তো শাক তুলছি, তুই আমাকে একটু সাহায্য কর, আমাকে কিছু শাক তুলে দে। তো সে প্রায় আধা ঘন্টা যাবত অনেক শাক তুলে ওই ওনাকে দিয়েছে, ও নিজেও কিছু নিয়েছে। নেওয়ার পরে ঠিক ওই মাঠটা পরেই, দুইটা জমির পরেই হলো ওই বাড়িটা, যে বাড়িটা ওই জেঠিমার বাড়ি। তো সেই ওই পথ দিয়ে যেতে হয়, বাড়ির ভিতর দিয়ে, আমাদের বাড়ির ভিতর দিয়ে তাদের বাড়িতে যেতে হয়। এই অবস্থায় ও যখন তুলে দিয়ে আসছে, তখন এই বাড়িতে এসে দেখছে যে ওই জেঠিমা তো ভাত খাচ্ছে। তখন ও বলছে যে জেঠিমা, আমি আপনি এখানে, আমি যে আপনাকে শাক তুলে দিয়ে আসলাম। তখন বলে যে কই, আমি তো খাচ্ছি কখন থেকে এখানে বসে। তখন ও ভয় পেয়ে গেছে রীতিমতো হালে, এবং ভয় পেয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন আমরা দৌড়াই আসলাম পার্শ্ববর্তী থেকে, দৌড়ে এসে তখন ওর অনেকক্ষণ পানি টানি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করা হলো। তখন তার জ্ঞান ফেরার পরে সে যে ওই ঘটনাটা বললো আর কি, এই হয়েছিল আমাকে। তখন বলার সাথে সাথে আমরা একটু বেরিয়ে গেলাম সবাই, যে ওইখানে কেউ শাক তুলছে কিনা বা অন্য কিছু, বা কেউ গিয়েছে কিনা, অন্য মাঠের কেউ দেখেছে কিনা। তো এইরকম আর যে কাউকে পাওয়া গেল না। আচ্ছা, তো এইটাও একটা মানে সেই থেকে গেল। ওই মেয়েটা অনেকদিন অসুস্থ ছিল, প্রায় 2-3 মাস যাবৎ ভোগার পরে অনেক ডাক্তার কবিরাজ এগুলো দেখানোর পরে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। ওকে, এইটা ছিল একটা ঘটনা। আর একটা ঘটনা যেটা বলবো সেটাও এই একই জাতীয়, তবে সেটা ছিল
ঠিক একটা পূর্ণিমা রাত্রে, এবং এটা ছিল চৈত্র মাস। আচ্ছা। আমাদের একটা বাড়িতে একটা যাত্রার দল ছিল, এমএসআর পার্টি ছিল। সেই যাত্রা দলে একটা ছেলে ছিল, যে ছেলেটা নায়কের পাঠ করত। আচ্ছা। তার বাড়ি ছিল পদ্মার ওপারে, পাবনা জেলায়, কিন্তু তাদের বাড়িঘর যখন পদ্মাতে ভেঙে যায় তখন কাজের সন্ধানে আমাদের এই এরিয়াতে আসে। তখন আসলে একজনের বাড়িতে আশ্রয় নেয়। সেই লোকটাও যাত্রার দলের ওই বিবেকের পাঠ। আর এই ছেলেটা দেখতে শুনতে সুন্দর ছিল এবং সে ভালো গান করতে পারত, এই জন্য যাত্রার দলে তাকে নায়কই বানানো হয়েছে। তো এইরকম এক রাত্রে, ওই পূর্ণিমা রাত্রে, যে আমাদের বাড়িতে রিহার্সেল হতো, বাড়ির যে কাচারি ঘর ছিল ওইখানে যাত্রা রিহার্সেল দিয়ে রাত্র 11টা সাড়ে 11টার দিকে চলে গেছে। যে বাড়িতে থাকতো, যে যাকে বললাম যে বিবেকের পাঠ করতো, হলি বিশ্বাস ছিল তার নাম, আর এই ছেলেটার নাম ছিল টোকন, নায়ক যে পাঠ। তো তারা দুইজন একসাথেই শুয়ে থাকতো, এক বিছানায় শুয়ে থাকতো। তো ওদের ছিল যে ভোরবেলা উঠে একটা কাজে যাবে, একটা জমি সংক্রান্ত, জমি মাঠে যে কাজ করতো সেই কাজে যাবে। ও রাত্রে 3টার দিকে হঠাৎ করে ও ডাক শুনতে পায়, এই টোকন আস। এইভাবে যখন ডাক দিয়েছে তো ও ভাবছে যে ওই তার যে হলি ভাই সেই তাকে ডাক ডেকেছে, এবং সে দেখতে পেল যে ওখান দিয়ে যাচ্ছে। আচ্ছা। তো সে আমাদের বাড়ি থেকে 4-5টা বাড়ি দূরে, তো ওইখান থেকে আসতে আমাদের বাড়ি দিয়ে গেলেই তারপরে মাঠে চলে যায়। তো উনি দেখছে যে ওই ছেলেটা দেখছে যে ওনার ভাই আগে আগে যাচ্ছে, একটা সাদা গেঞ্জি পরা। তো ও যাচ্ছে, উনি 5 যত জোরেই যাক ওনাকে ধরতে পারছেন। তা ধরতে না পারলে যখন আমাদের বাড়ি ছেড়ে তারপরে যে লাস্ট বাড়িটা সেটাও ছেড়ে গেছে, যখন সে পুকুর পাড়ের দিক যাচ্ছে তখন তার একটু ভয় হয়েছে যে পুকুরের দিক যাচ্ছে, আর উনি বলতেছে দাঁড়ান দাঁড়ান আমি একসাথে আসি, আসতেছে না। তখন সে ভয় পেয়ে দৌড় দিয়ে এসে আমার বাবাকে জোরে চিৎকার করে ডাকে, কাকাকে বলে ডাকতেন। আর কাকা কাকা তাড়াতাড়ি ওঠেন, বলে কি হয়েছে, তুই এত রাত্রি কি ব্যাপার? বলে যে আমি তো ভাবছি ভোর হয়ে গেছে, আমাকে ডাক দিল ভাই, তো আমি তো এখন ভাই তো ধরতে পারছি না। তো ও কাঁপছে। তখন ওকে নিয়ে ওই বাড়িতে চলে আসা হলো, যার কাছে সে শুয়ে আছে। এসে দেখা গেল যে ওই লোকটা ঘুমিয়ে আছে, ওখানে শুয়েই আছে। এই যে এতক্ষণ যে কার সাথে সে হাঁটলো, এইটা তখন সবাই আমরা ধরে নিচ্ছি যে এরকম। এবং এরকম ঘটনা অনেকের কাছ থেকে আমরা শুনি যে এরকম একটা জায়গায় একটা কারোর সাথে মিট করতে, আমরা প্রথম যে ইমেলটা পড়েছিলাম সেটাও এরকম, যে একটা ফ্রেন্ড যে সাথে সারাদিন ঘুরলো, পরে জানা যাচ্ছে সে মারা গেছে। এরকম অদ্ভুত কিছু ঘটনা। ওই অনেকদিন ভয় পেয়ে, আর তারপরে অনেকদিন সেও একটু অসুস্থ ছিল, যে ভয় পেলে যেটা হয় আর কি, পরে আস্তে আস্তে সে নর্মাল হয়ে যায়। তো আমি কি কোনো ভিউয়ার্স বা লিসেনার জন্য একটু কথা বলতে পারি? জি প্লিজ। হ্যালো, আমি বলছি লাবিপা, তুমি আমাকে এখনই টেলিফোন করেছিলে যে আমি আর একটা প্রথম গল্প বলার পরে তুমি বলেছিলে যে আমাকে একটু হ্যালো করে, তাই আর কি করলাম। থ্যাংক ইউ, তুমি যে এত রাত্রি আমাকে শুনছো। হ্যালো লিসনার, দ্যাটস ফুয়াদ কাম ফ্রম ওয়েস্ট মালদা, নারায়ণগঞ্জ। আমার যে ঘটনাটা, এটা মানে ছোট্ট করে বলে সময় তো আমি আমার মোটর বাইকটা মানে মেরামত করার জন্য ওয়ার্কশপে যাই, এবং সেখানে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় অনেকদিন গ্যাপ থাকার পরে। তো ওর সাথে জিজ্ঞেস করি ওর নতুন বাইক নিচে কি সমস্যা, ও বলে যে চালায় দেখতে কি সমস্যা। তো চালায় আসি, এর মাঝখানে একজন লোক আছে, মানে আমাদের কথাবার্তা চলাকালীন সময় একটা মানে পাগল বেশে একজন লোক আইসা বলে ওই ফ্রেন্ডকে, বাবা কিছু খাই নেই, কিছু টাকা দে আমার। তো ও বলে যে তোর হাত পা, তোর কেন টাকা দিব, যা এখান থেকে যায়, এবং গালিগালাজ করে, অনেক গালিগালাজ করে। তো ওই লোকটা মানে পাগল বেশের যে লোকটা আসে, সেই লোকটা মানে ওনারে মানে ওই ফ্রেন্ডরে বলে তুই হারাবি বলে চলে যায়। তো ওই দিন আর কিছু হয় না, আমার ফ্রেন্ডের সাথে মানে আমি বাই বলে চলে যাই, এবং সন্ধ্যা পরে রাত্রিবেলা আমাদের ও SMS করে একটা, তো ওর SMS এর কোনো মানে রিটার্ন দেই না, এবং দেখা যায় যে মানে আমি সো টায়ার্ড থাকাতে মানে বেডে যাই, তো টেক্সট মেসেজ অন করে আমি ঘুমাই যাই, মানে কোনো মেসেজ পাঠাই না। কিন্তু সকালবেলা উঠা দেখি যে মানে আমার মেসেজ, টেক্সট মেসেজের মধ্যে একটা জিনিস টাইপ হয়ে আছে, লস্ট এরকম একটা কিছু। তো আমি সেন্ড অপশনে যাই, যে গিয়ে দেখি যে ওইখানে কোনো কিছু আমি কারো সেন্ড করিনি, এরকম লস্ট কিছু, বা আমি লিখিও নেই। তো এটা কিভাবে আসলো আমি নোটিস করি না, চলে যাই আমার কাজে। এবং মানে এরপরের দিন যখন আমি ওয়ার্কশপে গিয়ে আমার মানে বাইকটা আনার জন্য যাই, মেরামত করতে যেটা দিছি, তো আমি বলি যে আমার ফ্রেন্ডের বাইকের কি সমস্যা ছিল এবং কি হয়েছে, ওর মানে কি সমস্যা ছিল। ও বলে যে ভাই কার কথা বলতেছেন? আমি বললাম সাদ্দামের কথা, যে আসছে কালকে। কয় ভাই ওর তো মানে আমি জানাজা পড়ে আসলাম। আমি এটা মানে কিভাবে সম্ভব?
কালকে কথা বললাম না কথা বললাম মানে কথা বললাম আর আজকে মারা গেছে মানে তারপর রাত্রেবেলা আপনার সাথে উদ্ভট কিছু ঘটনা হ্যাঁ, ঘটেছে হ্যাঁ, এমনটা। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের ঘটনায় চলে যাব। আপনার ঘটনা আমি গাজিন, আমি যেটা বলবো সেটা হচ্ছে পীরজি হুজুরের একটা ঘটনা ছিল। পীরজি হুজুর যখন ওনার মাদ্রাসায় বড়কাটারা মাদ্রাসায় আসেন, তখন উনি জানতে পারেন যে ওনার মাদ্রাসার মধ্যে অনেক জিনেরা ডিস্টার্ব করে, মানে বাজে জিন বা দুষ্ট জিন। তো উনি যখন মিডল ইস্টে কোথায় যেন পড়াশোনা করার জন্য, তো ওখানে পড়াশোনা করা অবস্থায় একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয়। ওই ছেলেটা ছিল জিনদের বাদশার ছেলে, সে পড়াশোনা করতো। তো ওনাকে নিয়ে আসে যে বন্ধু আসো আমার দেশে যাই, গিয়ে দেখি কি অবস্থা, আমাদের তো জিন ডিস্টার্ব করে। তো উনি আসেন এবং এসে বলে যে তোমরা এখানে যেই দুষ্ট জিনগুলো আছে তোমরা চলে যাও। ওরা বলে যে না আমরা যাবো না, তোমরা চলে যাও। তখন ওই রাত্রেবেলা সারা রাত ওখানে একটা জিনদের মধ্যে একটা মারামারি হয়, ঠিক আছে। মারামারি হওয়ার পরে সকালবেলা দেখা যায় যে 52টা জিন, মানে 52টা, ওনাদের পরবর্তী আব্দুর রশিদ সাহেব উনি আমাকে বলেছিলেন পরে, যে হুজুরের কাছে আমি এখন আছি, তো উনি বলেছিলেন যে ওনার বাবার ঘটনা এটা। তো উনি বললো যে 52টা জিন নাকি ওই রাত্রে মারা যায় এবং পরবর্তী দিন সকালবেলা ওই এলাকায় যারা ছিল তারা 52টা কাক পরে থাকতে দেখে ওই এরিয়ার মধ্যে। কোন জায়গায়? এটা হচ্ছে চকবাজার, বড় কাটারা মাদ্রাসা। এটা সবাই জানে, হ্যাঁ সবাই জানে। ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। অবশ্যই 52 টাকা 2011 এর দিনে কে বিশ্বাস করবে এগুলো? সেটাই। আচ্ছা সাকিব, এখন কিছু So it is very similar to this. যেমন আমার স্টোরি বলা হবে না। না বলতে হবে। না বলতে হবে আজকে। আর আপনার এই ঘটনাটা আপনি মানে ছোট করে, এটা আমি শিওর এজন্য, কারণ আব্দুর রশিদ সাহেব যে উনি হচ্ছে খুব মানে পরহেজগার। আপনি ইদানিং যাচ্ছেন এবং ওই সম্পর্কে হালকা একটু। আচ্ছা, ওখানে আমি ওনার যে খাদেম আছে কিংবা আমি ওই হুজুরের কাছে বললাম যে হুজুর আমি তো আপনার কাছে আসতেছি, আমার এরকম প্রবলেম হয়। তো বলে যে তোমার কি ডিস্টার্ব করে? আমি বললাম যে না ডিস্টার্ব না, আমার পজিটিভ, আমার যে পাওয়ারটা সেটা হচ্ছে পজিটিভ এনার্জি টাইপের। আমার কোনো বিপদ হলে আমি বুঝতে পারি, আমি আগেই বলেছি। তো যাই হোক, উনি তখন বলে যে ঠিক আছে। আমি বললাম যে হুজুর আমি তো জিন দেখতে চাই। উনি আমার দেখে মানে হাসলো, দেখে বললো যে তুমি কি দেখো নাই কখনো? আমি বললাম যে আমি তো জানি না। বলে যে তুমি দেখছো। আচ্ছা, তুমি দেখছো, মনে করো তুমি দেখছো। আমি বললাম যে না আমার তো মনে হয় না। বলে যে তুমি ভালো করে মনে করে দেখো, তুমি দেখছো। তো যাই হোক, তারপর আমি ওখানকার যে খাদেম যারা ছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো জিন টিন ছাড়ান, আপনি কি আসলেই দেখছেন এরকম? আমি এখন পর্যন্ত উনি যে বলেন দেখছো, এই ব্যাপারটা আমাকে খুঁজতে হবে যে আমি আসলে কবে দেখছি। এটা নিয়ে আরো ইন্টারেস্টিং ঘটনা আছে, ওটা আমি পরে বলবো। আচ্ছা, আমরা তাহলে নেক্সট আরেকদিন তাহলে এই ঘটনাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে উনি খাদেম সাহেব বলেন যে, আমি বললাম যে আপনারা তো এখানে জিন টিন করেন, ছাড়ান, এটা কিভাবে করেন, মানে ওয়েটা কি? তো বলে যে আমি বললাম যে আচ্ছা জিনের মানে কোন রূপ আছে? বলে যে না, ওদের কোনো রূপ নাই, ওরা যে কোনো রূপ ধারণ করে। ওকে, স্পেশালি সাপ এবং বাঘ। সাপ এবং বাঘ এবং আমরা সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা আমি লাস্টে একটু শেষ করি, সেটা হচ্ছে যে ওনারা বললো মানে ছোট্ট একটা রুমের মধ্যে আমি বললাম যে আপনারা কি দেখেন? বলে যে আমরা যখন এখানে জিনদেরকে ডাকাই তখন আমরা দেখি বিশাল একটা বাঘ মানে রুমের মধ্যে আসে এবং হয়তো অনেক বড় কোনো সাপ, এই রূপটা ধরে ওরা আসে এখানে, ওদের সঙ্গে কমিউনিকেট করে। বাঘের রূপ ধরে বাঘের রূপ ধরে আসে। ওকে, থ্যাংক ইউ। আমরা বহুত হিস্ট্রির কাছে চলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল, রংপুরে কি এই ভূতের গান শোনা যায়? জি, ওখান থেকে কয়েকজন আমাকে পেয়েছিল ফেসবুকে আর কি, যে আচ্ছা রংপুরে নাকি ভূত পায় না নাকি জানি। এটা মনে হয়, এটা আমি ঠিক জানি না, কিন্তু শুধুমাত্র রংপুরের থেকে আরো ভেতরে শোনা যায় না। Anyway, so here's my story. So this is not an investigation. আমরা তো গত কয়েকবার যতবার ইনভেস্টিগেশন শেয়ার করেছি, এটা একটা স্টোরি। আমার মানে আমার অনেক নানা টানা আছেন। So একজন নানার একটা ঘটনা ছিল। So he was posted as a magistrate somewhere in the Sylhet division. I forget, মানে হয় চুনারুঘাট অথবা সুনামগঞ্জ, এরকম একটা জায়গায় পোস্টেড as a magistrate। যেটা হয় গ্রামে জমি নিয়ে অনেক প্রবলেম। সো জমি নিয়ে মানে, আর গ্রামে একটা জিনিস খুবই কমন, গ্রামে বা মফস্বলে ধাম করে কেস করে। তোমার ধরো আমার সাথে গ্যাঞ্জাম হয়েছে কিছু নিয়ে, তুমি ধাম করে একটা ওই কি বলে যে ফালতু কেস আছে, যে কেস বেসিস নাই, কেস শেষ করে তারপরে এটা নিয়ে বিক্রি হয়। আর জমি রিলেটেড ব্যাপারে অলওয়েজ খারাপই হয়, এগুলো আমরা সবাই জানি। সো উনি যেখানে ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, ওখানে দুটা ফ্যামিলি ছিল, প্রিটি বিগ ফ্যামিলি, বেশ ধনী ফ্যামিলি। সো ওদের মধ্যে একটা জমি টমি নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে। সো গ্যাঞ্জাম হয়ে ওদের মধ্যে অনেক মারামারি হয়েছে সে তো বহুত কিছু। ফাইনালি ওই কেস টেস্ট করা হয়েছে। তো কেস টেস্ট করার থ্রু দিয়েই আমার নানা গট ইনভলভ। আচ্ছা, যে ওনাকে ইনভলভ করা হয়েছে, এটা ওনার সলভ করতে হবে। তো সে এটা কেস যেভাবে চলে এভাবে
অনেকটা বেশ আগের কথা, 70s এর কথা। তো সে ওভাবে করছে, এগুলা দেখাশোনা করছে। তো অবভিয়াসলি কেসে একজন জিতে একজন হারে। তো সে সবকিছু বিবেচনা করে সে ডিসাইড করছে যে একটা সার্টেন পার্টিকে পক্ষে রায় দিবে। সো ধরো ডিসিশনটা আজকে নিচ্ছে, কালকে অফিসে গিয়ে ইয়েটা করবে, রায়টা দিবে। সো ইটস একটা উইকেন্ড। আচ্ছা, উইকেন্ড শুক্রবার হতে পারে বা শনিবার, ঠিক মনে নেই। উইকেন্ড, সকালে বাসায় ছিল। তো তখন হঠাৎ করে সিলেটে একটা বিখ্যাত পীর ছিলেন, ওনার নাম হচ্ছে, নামটা আমি জানি না, সবাই নাকি পীর নানা ডাকে। যে যত বয়সী হোক, ওনার বড় হলেও নাকি পীর নানা ডাকে, ওরা ছোট হলেও পীর নানা ডাকে, সবাই পীর নানা ডাকে। এন্ড আই ওয়াজ ভেরি ফরচুনেট টু মিট হিম when I was very young. আচ্ছা, তখন হি ওয়াজ ভেরি ওল্ড, আমি যখন অনেক ছোট ছিলাম তখনই অনেক বয়স। সো পীর নানা হঠাৎ করে আমার এই নানা বসে সকালবেলা খুব খুশি, এবং লোকটা মানে ভয়াবহ অন্য টাইপের লোক। ছোটবেলা ওনার বাসায় গিয়ে আম্মা বসে চলো পীর নানা বাসা, আমি তো না, আমি এগুলো যাবো না, ছোটবেলা থেকে আমি এগুলো গিয়েছিলাম আর কি। আম্মা বলছে না, উনি খুব মজার মানুষ ছিল। আমি গিয়ে দেখি দিস ইজ ব্যাক ইন 1985-86, মিকি মাউসের একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে ভদ্রলোক। আচ্ছা, বাসার মধ্যে এমনি দাড়ি টাড়ি আছে, দাড়ি আছে, এবং মিকি মাউসের টি শার্ট পায়জামা পরে সে হেঁটে বেড়াচ্ছে দিব্যি। ওটা দেখে আমার পছন্দ হয়ে গেছে, বাহ, ডিজনি ক্যারেক্টার পছন্দ করে। সো দৃশ্যটা ফুর্তির লোক আর কি। তো এনিওয়ে, সে ওরকমই, সে কখনো কোনো মানে সিরিয়াস কথা বলে না। তুমি ধরো ওনার কাছে দোয়া খেতে যাও, বলে কেন আমার কাছে দোয়া আছে, নিজে দোয়া করে গিয়ে যাও। আচ্ছা, এই টাইপের, বুঝছো? তো সে হঠাৎ করে আমার নানা বাসায় হাজির হয়ে গেছে। হি হ্যাড এ ভেরি গুড রিলেশনশিপ উইথ আমার আম্মার সাইডের সবার সাথে। তা ওনাকে দেখে তো সবাই খুব খুশি, আমার নানাটা সবাই খুব খুশি। হ্যাঁ, আপনি আসছেন, কি ব্যাপার, কি জন্য আসছেন? অফিসে আপনি দেখে খুশি, বাট কোনো কাজে আসছেন নাকি এমনি বেড়াতে আসছেন? না, আমি বেড়াতে আসছি, কাজ আসছি। আচ্ছা, তোমাদের কথা অনেকদিন মনে পড়তেছিল, তাই চলে আসছি। হ্যাঁ, কদিন থাকবে? না, আমি আজকে। আচ্ছা, তাহলে আজকে থাকবেন? চলেন কোথাও ঘুরিবার? না, আমার একটু খুব আমি মেন্টাল প্রেশার ছিলাম, তো আমি এখানে আসছি, জাস্ট আমি তোমাদের বাসায় থাকবো, তোমার সাথে আড্ডা মারবো, এইভাবেই। আমি আর কিছু, আমার জন্য কোনো ঝামেলা করো না, আমি এখানেই থাকবো, কিছু হবে। তো ঠিক আছে। সে তো সকালে আসছে, খাওয়া দাওয়া করছে, সে আবার খাওয়া দাওয়া করতে ভালোবাসতো। খাওয়া দাওয়া করলো, সবকিছু নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে কথা হচ্ছে, সবকিছু হলো টলো। এসে বিকালের দিকে সে বলে আমি তো হাঁটতে পারি। তখন আমার নানা বলে, আমি আসেন, আমি আপনার। না, তোমার আসতে হবে। আচ্ছা, আমি নিজেই বলে, আপনি তো চিনেন? মানে না, আমি চিনি। সে হাঁটতে বেরো। তারপরে অদ্ভুত যেটা হয়েছে, আমার নানা বারান্দা থেকে দেখতেছে যে সে হাঁটতেছে বেসিক্যালি বাসার চারপাশে। আচ্ছা, সে কোথাও যাচ্ছে না। আচ্ছা, সে হেঁটে একটু গেট পর্যন্ত যায়, তারপর দেয়ালের বাইরে যায়, তো দেয়ালের সার্কিট দেয়, সার্কিট আবার ভিতরে আসে, ভিতরে এসে আবার একটু সার্কিট দেয় বাসাটা, আবার মাঝে মধ্যে দাঁড়ায় কিছু বিড়বিড় করে। আচ্ছা, বুঝছো? সে নিজের মনে এগুলো করতেছে। তো নানা এগুলো দেখছে, দেখে তো কিছু বলে নাই। তারপরে যখন পীর সাহেব ভেতরে আসছে, পীর নানা ভেতরে আসছে, বলে যে আপনি কি বাসায় দৌড় তুলছেন? বলে হ্যাঁ, সবাই তো আমাকে পীর বলে, একটু দৌড় পুড়িয়ে দিই, এরকম, বুঝছো? আচ্ছা, অনেক মজার। হ্যাঁ, বলে না, আমাকে লোকজন পীর বলে, তো ভাবলাম আসছি যখন দোয়া দুধ পুড়ে দিই, এই আর কি। সে খুব এটা নিয়ে খুবই তারপরে রাতে ডিনার টাইম হলো। ডিনার টাইম এসে বলে কি, রাতে আমার কিছু লোক আসবে, তোমরা নিয়ে ঘাবড়া হবে। আচ্ছা, বলে আল্লাহ কে আসবে, এই মানে আতিথ্যতার একটা ব্যাপার আছে তখনকার দিনে স্পেশালি। হ্যাঁ, কয়জন আসবে? বলে আসবে বেশ কয়জন লোক আসবে। বলে কয়জন? বলে ওটা ইম্পর্টেন্ট। বলে না, ওদের খাওয়া দাওয়া থাকবে কোথায়, খাওয়া দাওয়া সবগুলো ব্যবস্থা করতে হবে। ওরা কোনো ব্যবস্থা করতে হবে, ওরা আসবে, ওরা নিজেদের মধ্যে থাকবে, ওরা কালকে সকালে আমার সাথে চলে যাবে। আচ্ছা, বলে যে এটি কি ধরনের কথা, আমরা খাবো না, আমার বাসায় আসতেছে এসে আপনার গ্যাস। ও না, সে ওদের কিচ্ছু লাগবে না, কোনো ব্যাপারই না, সে খালি উড়াই দিচ্ছে, বুঝছো? এই ঘটনা। তারপরে ওর দে হার্ড একটা গাড়ির আওয়াজ, বুঝছো? গাড়ির আওয়াজ শুনলো, তো আমার নানা উঠতে গেছে, উনি আবার থামাইছে, না ওরা আসবে, তুমি বসো। তারপর দরজা একটা নক শুনছে, তারপর দরজা খুলে দেখি পুরো আর্মি ড্রেস পরা অ্যারাউন্ড 20 to 30 পিপল। আচ্ছা, বুঝছো? বাইরে আবার একটা আর্মির জিপ দাঁড়ায়, জিপ না ট্রাক একটা দাঁড়ায় আছে, আর্মির ড্রেস পরা কিছু লোকজন এখানে আসছে। তো আয়সা নানা সালাম করলো নানাকে, বললো তোমরা আসছো, ঠিক আছে, তোমরা থাকো বাইরে, বুঝছো তো কি করতে হবে। ওরা কি জানি বললো, ওরা চলে গেল। সো আমার নানার সাথে যে সাথে সালাম হয়েছে, নানা তখন কনফিউজ এজ হেল, যে হোয়াট দ্য হেল ইজ দ্য আর্মি ডুইং ইন মাই হাউস, বুঝছো? স্বাভাবিক। আর তখন যা স্বাধীনতা হয়েছে 70s এর কথা, ভয়, তখন তো
অবস্থা ভালো ছিল না দেশে, একদম। এদিকে কু হচ্ছে, এদিকে এই হচ্ছে ওই হচ্ছে। নানা একটু ভয় পেয়ে গেছে, কি ব্যাপার। আর তিন নানার সাথে সম্পর্ক কি? তিন নানা কোনো ব্যাপার না, শোনো আর কথা বলে কি, শোনো রাতে একটু বাইরে আওয়াজ টাওয়াজ হতে পারে, তোমার বাইরে এসো। এটা কি ধরনের কথা, বাইরে আওয়াজ হবে মানে আরো বেশি বলে যায়। তোমরা কাজ করো, তোমরা একটু নামাজ টামাজ পড়ে। আচ্ছা, নামাজ টামাজ পড়বে মানে একটু পড়ে ফেলো আর কি, বেশি পড়তে হবে না। তোমরা যতক্ষণ জেগে আছো একটু নামাজ টামাজ করে তোমরা ঘুমিয়ে যাবে। আর বাইরে যদি কোনো আওয়াজ হয় তোমার কিছু ভেবো না, এটা কোনো ব্যাপার না। তারপরে আমার নানা তো এটা শুনে আর ঘুম টুম চলে গেছে। তারপরে সারা রাত ধরে জেগেছিল, অবভিয়াসলি আমার নানা সারা রাত ধরে জেগেছিল। নানি ঘুমানোর চেষ্টা করছে রাতে। তারপরে যেটা আমার নানি পরে বসছে, ওরা দেখে যে এমন কুয়াশা নামছে যে জানলার বাইরে, মানে কিভাবে বুঝাবো, মানে জানলার বাইরে কিছু নাই। আচ্ছা, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায়, মানে জানলা বাইরে কিছু নেই, দেয়ার নাথিং দেয়ার। ভয়াবহ কুয়াশা পড়ছে, ওটা শীতকালে ছিল, কুয়াশা টুয়াশা পড়ছে সেই। আর তখনকার দিনে তো ইলেকট্রিসিটি কম ছিল, সো বাইরে ঘুটঘুটে অন্ধকার, কোনো ইয়ে নেই। রাতে তারপরে প্রচন্ড ঠান্ডা পড়ছে, এন্ড ওরা অদ্ভুত সব হঠাৎ অদ্ভুত আওয়াজ শুনছে সারা রাত। আচ্ছা, মারামারির আওয়াজ, উদ্ভট সব চিৎকার, আচ্ছা, ওই। এবং নানা তো উঠে গেছে, মানে ও তো ঘুমাতেই পারে নাই। ড্রয়িং রুমে যায়, ড্রয়িং রুমে দেখে তিন নানা বসে আছে। আচ্ছা, বসে আছে, বিবির করে কি পড়তেছে নাকি, ও তুমি উঠে গেছো নাকি, যাও যাও ঘুমাও, কিছু উঠতে হবে না তো, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরকম বলতেছে। বলে কি হইতেছে বাইরে, মানে কিছু হচ্ছে না, তুমি তোমার কিছু চিন্তা করতে হবে না, তুমি ভিতরে গিয়ে ঘুমাও। এইভাবে সারা রাত পারছে। ও কিছুক্ষণ পরে আসে, সে আবার বলে কিছু হচ্ছে না, যাও ঘুমাও, তোমাকে অফিস আছে কালকে, এইসব বলে পাঠাচ্ছে। আবার পরের দিন সকালে ফাইনাল মর্নিং হলো, ও সবাই নাস্তা খেতে বসলো। তখন হঠাৎ খবর আসছে যে ওনার অফিস থেকে খবর আসছে যে কি হয়েছে, ওই এলাকার আরেকটা পীর সাহেব ছিল, সে মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, হি ডাইড। সো এটা শুনে সবাই খুব সারপ্রাইজ, কিন্তু পীর নানা একদমই সারপ্রাইজ নয়। ও মারা গেছে নাকি, হ্যাঁ ও নাকি পীর, আমি যাই না, মানে খুবই তাচ্ছিলের ব্যাপারে। ও হ্যাঁ শুনছি ও পীর টির এসে, কি মারা গেছে। আমি গেলাম বলে সে আস্তে আস্তে করে ওদের কথা চলে গেছে। ওই আর্মির লোকজন কোথাও নাই, কিছু নাই, এভরিথিং ডিসঅ্যাপিয়ার্ড। সকালে ওরা ঘুম থেকে উঠে ওদেরকে আর দেখাই যায়নি। এখন যেটা হয়েছে যে এই আমার নানা গিয়ে ওই রায়টা দিচ্ছে, রায় দেওয়ার পরে যেটা হচ্ছে লিগালি একটা পার্টি জিতছে। লিগালি একটা পার্টি জিতে গেছে, এরপর আর কিছু করার নেই, সো ওদের দাঙ্গা হাঙ্গামা যা ছিল এগুলো ঠিক আছে, মানে শেষ। সো অনেকদিন পরে আমার নানা আবার পীর নানার সাথে দেখা করতে গেছে, গিয়ে বলছে আপনি দিন আসছিলেন, এখন খুলে বলেন। তখন তো বলেন নাই, খুলে বলেন ঘটনাটা। তারপরে যেটা বাইর হলো যে ওই পার্টি যারা জানতো যে ওদের পক্ষে এটা যাবে না, ওরা এনলিস্ট করছিল, এগুলো সব স্টোরি, রিয়েল কি না আমি জানি না। আচ্ছা, ওই পীর সাহেবকে এনলিস্ট করছিল রাতে এসে এই আমার নানাকে কিছু একটা করতে। আচ্ছা, বুঝছো, মানে টু ডু হিম হার্ম, কিল হিম অর আই ডোন্ট নো। তখনকার দিনে এগুলো খুবই ইজি ছিল, এখনো ইজি। সো তখন এটা সামহাও পীর নানা খবর পাইছে, and he came and he apparently brought his army of jinn or whatever, who arrived as the army. ওরা আসছে পুরো আর্মি মতো। সো আয়শা তারপরে রাতে ওখানে there was a fight, যেটা আমার নানা দেখে নাই, আওয়াজ শুনছে, ফ্ল্যাশেস দেখছে, এগুলো হয়েছে। সো ওই ফাইটে the other guy's party lost. আচ্ছা, and তখন উনার জিন লাগিয়ে ওরা মেরে ফেলছে, এরকম কিছু একটা। বেশ ব্যাপারটা হচ্ছে কি, আমার সবচেয়ে বেশি মানে অদ্ভুত লাগলো যে এই যে পুরো ব্যাপারটা ঘটলো এবং পুরো রাত ধরে এত কিছু হয়ে গেল। হ্যাঁ, উনি মানে একদম নর্মাল, ভেরি নর্মাল। হ্যাঁ, এবং মানে তার ক্যারেক্টারটা একটু অন্যরকম। মানে আমরা ঠিক এইরকম ধার্মিক মানুষদের যেরকম ভাবে কল্পনা করি বা যেভাবে আমরা মানে চিন্তা করি, ইমাজিন করতে পারি, ঠিক সেই ধরনের একেবারেই না, একদমই না। ওনার কোনো মুড়ি টুড়ি নাই, মানে পীরের বাসায় কি থাকে, যে সাগরের থাকে সেটাই কি হচ্ছে, এগুলো কিছু নাই। ওনার বাসায় আছে না, উনি খাওয়া নিয়ে ব্যস্ত। তারপরে লোকজন আসলে বিরক্ত হয় যে কি কেন আসছো, না যাও, তুমি তো করলেই হবে, বুঝছো।
খাওয়া দাওয়া করতে হবে না। এবং তারপরে আমার চোখের সামনে হচ্ছে একটা আরেকটা ছেলে ছিল আমার বয়সী, ওর আম্মা নিয়ে আসছে যে ও পরীক্ষার সামনে কলমে ফু দিয়ে দিতে। তাহলে বলে কি তুই কি ভালো করে পড়াশোনা করছো? বলে জি। তো কলমে ফু দিয়ে লাগবে লাগবে, যদি পড়াশোনা না করে কলমে ফু দিতে লাভ নাই। এই লেভেলের মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং এবং ওইটা তো মানে যুদ্ধ যেটা বা মারামারি যেটা, সেটা হচ্ছে দুইটা দলের দুই পক্ষের জিনের মধ্যে একটা ওটাই গেস করা হচ্ছে। মানে আমার নানাকে সে খুব ক্লিয়ারলি খুলে বলেন, মানে এগুলা নানা আর কি না উনি বলার মতো কথাবার্তা শুই না, নিজে নিজে স্টোরিটা মানে কিছু একটা কানেক্ট করছে। হ্যাঁ মানে যেহেতু উনি বলার মতো ঠিক আসলে না, মানে সবকিছু যেভাবে উড়িয়ে দিচ্ছিলেন, মানে প্রথমে উনি এসেই উপস্থিত হয়েছেন এভাবে যে না কিছু হয়নি আসলে তেমন, এমনি আসছি, থাকবো আজকের দিনটা, হ্যাঁ ভাল লাগছিল না, মানে একটা মানে মনে হচ্ছে ছুটি কাটাতে আসছে। ক্যারেক্টার ফর মুভি আমি ছোটবেলায় মিট করছিলাম, ওরকমই মানে কোনো ভাব নাই কিছু নেই, এই আসলো এসে হি বেসিক্যালি সেভ মাই নানাস লাইফ। আচ্ছা যেটা পরে আর কি সবাই হ্যাঁ সেটা পরে ঘটনা, কারণ ওখানে অবভিয়াসলি হি ওয়াজ দ্য ম্যাজিস্ট্রেট, সো ওখানে অবভিয়াসলি আর্মিদের সাথে ওনার কানেকশন ছিল। উনি আবার গিয়ে ওখানকার যে কমান্ডিং ক্যাপ্টেন বা হুয়েভার ওয়াজ দেয়ার ওখানে আর্মি গ্যারিসনে যে ওদের সাথে কথা বলছে, তোমরা রাতে কি আমাকে আর্মি পার্টি ছিল নাকি? বলে না, কেন পুরো জিনিসটা ছিল অদ্ভুত। হ্যাঁ আমার কাছে খুবই 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 ভালো লাগতো জিনিসটা, পুরো সময়টাই খুব ভালো লাগছে এই জিনিসটা। এবং সবচেয়ে আজব ব্যাপার যে আপনার ঘটনার সাথে কিছুটা মিল আছে। আমি তো যখন বলা শুনছি ভয় পেয়ে গেছি। হ্যাঁ যেটা বলে গেল আমার, কেন আগে বলি নেই। জীবন ভাই কিছু বলেন না? ইন্টারেস্টিং, মানে ভালোই, মানে আই হ্যাভ হার্ড দ্য স্টোরি বিফোর, মানে ভালো লাগলো নাকি কি ফ্রম মি? ইয়া ফ্রম ইউ। তাও ভালো না আমি তো ওর কাছ থেকে শুনছি। না ও যখন বললো না ও প্রেডিক্ট করতে পারে, যে ওর ফেসবুক ছবি দেখে বোঝা যায় ও পে ওয়াচ স্টাইলে শার্ট ছাড়া হাতে একটা বন্দুক কান্দি ধরে দাঁড়ায়। সো মানে জানে না, মানে রেডি ফর দ্য ফিউচার, যা কিছু হোক। এটা গতদিনও জীবন ভাই এসে প্রথমে এই কথাটা আমি কিন্তু চিনেছি চিনা কথা না তো, যে খালি গান আর হাতে বন্দুক নেই, আমি একই চিনবো কেমনে? আমরা এখনো পর্যন্ত কিছু কিছু SMS পাচ্ছি যে জীবন ভাই বলছেন নাম পাঠাতে। আমি আরো একবার বলি, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করতে পারেন, কারণ SHOUT বারবার এয়ারটেল নাম্বার বলছেন, আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন, অন্য যে কোনো নাম্বার থেকে করা যায়, যে কোনো নাম্বার থেকে, নট জাস্ট ইট। মডেল ভূত আমাদের SMS করেছেন, এবং মানিকগঞ্জ থেকে রংপুর বয় আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের মিষ্টি SMS করেছেন আরিফ ওল্ড টাউন থেকে, আমাদের সত্যি ভূত SMS করেছেন, জিকো আমাদের SMS করেছেন তানিয়া গোলাপগঞ্জ থেকে SMS করেছেন আমাদেরকে, আতিক হাসান SMS করেছেন, হিমু রোজ। আপনি তো নাম চাচ্ছিলেন জীবন ভাই, নাম একটা নাম ভালো ছিল আমি ভুলে গেছি, বায়োলজিস্ট ভূতকে মনে হয় জীবনের আজকে ফার্স্ট। আচ্ছা আরো কিছু আসছে এখনো, বুলবুল যশোর থেকে লিখে, কিন্তু বুলবুল তো ভয় না জিরি আমাদের SMS করেছেন। আমি এখনো পর্যন্ত দেখছি না যে সেরকম কোনো SMS আসছে। আমি চাচ্ছি যে বরং লাস্টে পড়ে ফেলবো যদি কিছু থাকে। আমি এমন হয় যে আজকে ওই বায়োলজিস্ট ভূত যিনি আছেন শাহিদ রাসেল, তোমার সাথে আমিও একমত যে তুই ওই কি বায়োলজিস্ট ভূতের আব্বাকে বলবি সালাম আলাইকুম আঙ্কেল। আমি লাস্টে যে শাউট আউট। ওকে, থ্যাংক ইউ সো মাচ সালামটা দেওয়ার জন্য। আচ্ছা আমরা এখন শেষ করে ফেলি আজকের মতো এখানে। জুনা ভাই কিছু বলবেন? হ্যাঁ, I just want to give a few shout outs to আমার নেপকিউ গুলা যে অনেক like made my life worth it. Zain or Zayan, the funny guy, and my friend Imran, and second Hussein and Ronnie. আচ্ছা, all my nephews, and Imran, my friend. What's up guys? Imran নামে তো কোনো ফ্রেন্ড নেই। আচ্ছা, I've never met him. No, he's from LA. Well, he doesn't exist. আচ্ছা, আমি last time এসে সোহেলের স্টোরি বলছিলাম, the useless guy that you thought. সোহেলের কোন স্টোরিটা? I didn't tell you this, or একবার ও তো কোনো সময় বিশ্বাস করে না, দেখছিস তো গালাগালি করে সবসময়। হ্যাঁ, ওর ফাইনালি যে ওর বাসার মধ্যে ওকে খুব ভালো, আমি জানি দিতে বলতে। ওকে, আমরা আজকের মতো এখানে শেষ করছি। আবারও আগামী সপ্তাহে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি
ফুর্তিতে থাকুন এবং সেই সাথে জানিয়ে দিয়ে আরো একবার ইমেল অ্যাড্রেসটি সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm। আপনাকে স্পেলিংটাও বলে দেই, BHTOTFM@radioFOOR এটাতে আপনার ইমেল পাঠাতে পারেন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং আপনাদের অবশ্যই গল্প সহ। অনেকে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাকে ইমেল করেন, সেটা করে লাভ নাই আসলে। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আপনার গল্প যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি একটা কল পাবেন আমাদের কাছ থেকে। আর আপনি গল্পের শুরু আগেই, মানে আপনার যে ঘটনা সেই ঘটনা শুরুর আগে জানিয়ে দেবেন যে আপনি স্টুডিওতে এসে উপস্থিত থাকতে চান কিনা, বা আপনি চান কিনা যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। সাকিব ভাই কিছু বলবেন? সাকিব সব না, আই এম জাস্ট গ্ল্যাড অনেকদিন পরে আসতে পেরেছি। এন্ড আই থিঙ্ক আই ওয়ান্ট টু থ্যাংক ইউ রাসেল, ইউ মোস্ট যে 1 বছরের উপরে তুমি শোটা টেনেছো।